আছে কানাডা জেমস দেখেছিলি আজকে?
জ্যাম কারা করে দিতে গেছিলি? শুভ্র গেছিল, গেছিল। আর কে? আর কারা কারা আছে? কেমন হচ্ছে জ্যামের এক্সাম? জ্যাম কেমন হয়েছে? দেখ আমি তো একটা কথা বলছি, আর ওডি গুলো আমি জানি যে ইজি আসেনি, ঠিক আছে? রিঅ্যানালিসিস মিশিয়েও তোর ওডি এসছে। কোশ্চেনটা একবার দেখবো যখন বেরোবে আর কি। তাও কারো কিছু মনে আছে বলে আমার মনে হচ্ছে না, ঠিক আছে, যে কি আমাদের এসেছিল কোশ্চেন। তবে এটুকুনি বলতে পারি, ওডি থেকে কোশ্চেন এসছে, কিন্তু ওডি থেকে কোশ্চেন টিপিক্যাল ওডি কোশ্চেন আসবে না, অসম্ভব। ওটা ঘুরিয়ে রিঅ্যানালিসিস মিশিয়ে কিছু কিছু রুম টাইপের কোশ্চেন করিয়েছিলাম, কিছু কিছু রুম টাইপের কোশ্চেন করেছিলাম, নেটের কোশ্চেন করেছিলাম, গেটের কোশ্চেন করেছিলাম, ওগুলো তো একদম আসবে না ডিরেক্ট। তবে যাই হোক, একটা এক্সপিরিয়েন্সের জন্য দিতে গেছি। যদি পরের বার জ্যাম দিতে যাস আগে থেকে ভালো করে প্রিপারেশন নিই, সেটুকুনি বলবো, ঠিক আছে? এবার সব থেকে মেন প্রিপারেশনে আসি। এবার মোটামুটি ফিফথ সেমের শুরুতে যেটা বলেছিলাম, এবং ফোর্থ সেমের শুরুতে কিন্তু তো ভয় দেখায়নি, যতটা ফিফথ সেমের শুরুতে আমি দেখিয়েছিলাম, এবং সেই ভয়টাই লাস্ট অব্দি তোদের মনের মধ্যে কিন্তু গেঁথে গেছিল। যদি সেটা নিয়ে তোরা কিছু করেছিস সেটা আলাদা ব্যাপার, ঠিক আছে? এবার সমস্যাটা হয়েছে একটাই, যে সেমিস্টারের প্রত্যেকবার সেমিস্টারের প্রথমে বলি, দেখ আমি কিন্তু টিপিক্যাল ট্রেডিশনাল টিচারের মতন না, যে একটা জিনিস ইজি হলো তুই বেকার বেকার ভয় দেখাবো। যখন ভয় দেখাচ্ছি মানে ব্যাপারটা সত্যি টাফ। এবং আমি তোদের প্রথম থেকে বলেছিলাম যে এই টপিক গুলো যদি বেশি করে প্র্যাকটিস না করিস ঝরে যাবি, কোশ্চেন কমন আসবি কিন্তু লিখতে পারবি না কিছু। সেই জিনিসটাই কিন্তু একদম পুঙ্খানুপুঙ্খ ভাবে হয়েছে। যদি কেউ বলে যে বায়োম্যাথমেটিক্স এবং সিসিটিভ এবং অ্যাডভান্স এলজেব্রা কোশ্চেন টাফ এসছে, ক্লাস শেষের পরে দাঁড়াস, তো স্পেশাল ক্লাস আমি নেব, ঠিক আছে? ওকে, পে দিয়ে বৃন্দাবন দেখিয়ে দেবো। ওর থেকে ইজি কোশ্চেন, সিরিয়াসলি বলছি। এবং আমি সারপ্রাইজ হয়ে গেছি অ্যাবাউট দ্য কোশ্চেন অ্যাডভান্স অ্যালজেব্রা। আগের বছর অ্যাডভান্স অ্যালজেব্রা যে স্ট্যান্ডার্ডের কোশ্চেন করেছে, এবার কিন্তু তার থেকে লো স্ট্যান্ডার্ডের কোশ্চেন করেছে। এটা আমি তোকে একদম লিখে দিচ্ছি। এবার তোদের কাছে কিরকম স্ট্যান্ডার্ড লেগেছে আমি জানি না, বাট আমি এটুকুনি দেখেছি যে অ্যাডভান্স অ্যালজেব্রা, আমি একটা কোশ্চেন নিয়ে ভয়ভীত ছিলাম অ্যাডভান্স অ্যালজেব্রা নিয়ে, যে ভাই কিরম কোশ্চেন করে দেবে। কারণ ওটা নিজেরও বিভৎস টাফ লাগতো যখন আমি নিজে এমএসসি পড়ছি, আমাদের তো বিএসসি তে ছিল না। তবে আমার ভয় লাগতো যে পেপারটাতে কি হবে, বাট পড়াতে আমার সব থেকে বেশি মজা ওই পেপারটাতেই লেগেছে। যদি বলি যে লিনিয়ার অ্যালজেব্রা, বায়োম্যাথমেটিক্স এবং অ্যাডভান্স অ্যালজেব্রার মধ্যে কোন পেপারটা তোমার পড়া সব থেকে ভালো লেগেছে, আমার অ্যাডভান্স অ্যালজেব্রা। বিকজ নিজের ভয়কে জয় করার থেকে ভালো জিনিস আর বোধহয় কিছু হয় না, ঠিক আছে? এবং আমি ফ্র্যাঙ্কলি বলছি, ওই পেপারটা নিয়ে আমরা পুরো স্টুডেন্ট গ্রুপ বিভৎস ভয়ভীত থাকতাম। আমি নেটে একটা কোশ্চেন অ্যালজেব্রা থেকে অ্যাটেন্ড করিনি, আমার রেকর্ড আছে এটা। একটা আমি ছিলাম ওটা ছেড়ে যাবো আমি, ওটা থেকে আমি একটা কোশ্চেন অ্যাটেন্ড করার মতো ছিল না, সেটা আলাদা ব্যাপার। কিন্তু ওটা থেকে আমি একটা কোশ্চেন অ্যাটেন্ড করবো, যে যাই বলে দিক আমাকে, ঠিক আছে? তো সেই জায়গাটা পড়ানোর পরে আমার খুব সুন্দর ভালো লাগে, এবং প্রত্যেক বছর এই পার্টিকুলার পার্টটা পড়াতেই আমার ভালো লাগে। এই জন্য যখন আমাকে জিজ্ঞেস করেছিল যে যদি অ্যাডভান্স অ্যালজেব্রা না বায়োম্যাথমেটিক্স, আমি কি বলেছিলাম বায়োম্যাথমেটিক্স, ঠিক আছে? যদি তুমি সাবজেক্ট না শিখতে যাও, তুমি যেখান থেকে নাম্বার পেতে যাও। বাট তোমার যদি ম্যাথামেটিক্সের প্রতি বিভৎস ইন্টারেস্ট থাকে না আমি কিছু করবো, তাহলে গো ফর অ্যাডভান্স অ্যালজেব্রা, ঠিক আছে? দুখানা ফ্লেভারই পাবি। এবার আচ্ছা, মাঝখান থেকে এলপিবি ফেলে গেছি। না না, এলপিবি খুব ইজি একটা পেপার আছে। এলপিবি কোশ্চেনটা ভালো করেছে, একটু লেন্দি করেছে, আমি শুনলাম, আমি দেখিনি কোশ্চেন, আমি কোশ্চেন দেখিনি ভাই। কোশ্চেন নাকি লেন্দি করেছে, আমি কোশ্চেন একদম দেখিনি। তবে এলপিপিটা সোজা কথা বলতে মানে ওটাকে একটা চিন্তা ভাবনার বিষয় বা খুব চাপের বিষয় ওটা ভাবা উচিত না, নাহলে খুব বড় প্রবলেম হয়ে যাবে। সিরিয়াসলি আমি তোকে বলছি, ওটা এমন একটা পেপার যেই পেপারে সবাই পারে, সবাই। তুই মানে ফার্স্ট থেকে লাস্ট অব্দি প্রত্যেকে একটাই পেপার কি পারবে, এলপিপি পারবে, ঠিক আছে? বাট যদি আমি বলি যে এলপিপি থিওরির কথা, ওই থিওরি যদি কেউ ডেপতে যায়, ট্রাভেলিং সেলসম্যান যদি কেউ ডেপতে যায়, কেউ যদি ওটা স্টার্টিং নিয়ে কথাবার্তা বলে বা এটা কি করে আবিষ্কার হয়েছে নিয়ে কথাবার্তা বলে, তাহলে এলপিপি ফ্লেভারটা আসবে। এলপিপি, অপারেশনাল রিসার্চ, কিউইং থিওরি, এগুলো আমি কথাবার্তা বলবো, বিকজ আমারও এখানে এলপিপি আছে ম্যাথমেটিক্যাল মডেলিং এর মধ্যে। তখন বুঝতে পারবি যে কিরকম লেভেলের সুন্দর ডেপথ ওটা, এবং কোথা থেকে এসছে, কি কারণে আমাদের এসছে, তাই সেটা আলাদা ব্যাপার। হ্যাঁ, দাঁড়া দাঁড়া, বউ ফোন করছে। হ্যালো, সাতটা অনলাইন না, ওই 8টা থেকে ইংলিশের প্রফেসরটা পড়াতে আসবে। সাতটা নাগাদ আমি 8টায় থেকে বেরিয়ে যাবো। 7টা, হ্যাঁ বলো। 8টা নাগাদ আসবে। বলছি বাবাকে একটু ফোন করে বলো না, এই চাবিটা দিয়ে। ঠিক আছে। এবার এ আছে দাদা, এই হ্যাঁ, কি চাই তোর? এবার এই আস্তে 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 আস্তে।
এবার মেন যে ব্যাপারটা, যে এই চুপ কর না, মেন যে প্রবলেমটা, যে আগের সেমিস্টারে আমার মনে হয় যেটা আমার করা দরকার ছিল, যেটা আমি করিনি আগের সেমিস্টারে, সেটা হচ্ছে প্রথমেই কোন চ্যাপ্টার থেকে মার্কস কত আসবে সেই নাম্বার ডিভিশনটা বোধহয় আমার বলে দেওয়ার দরকার ছিল। আগের সেমিস্টারে সব করানো হয়েছে, যেগুলো করানোর দরকার ছিল না সেগুলো করানো হয়েছে, অত সাপোর্ট দেওয়ার দরকার পড়ে না, বাট আমি দিয়েছি, চেষ্টা করেছি। একটা জিনিস আমি করিনি, যেটা হচ্ছে প্রচুর বেশি করানো হয়ে গেছে একটু। 10 ইয়ার্স আমার তো সলিউশন, ঠিক আছে, 20 প্র্যাকটিস পেপার আমার তো সলিউশনও, মানে জাস্ট জাস্ট একটাই কাজ ছিল, যেটা খাতা বের করে পেন বের করে প্র্যাকটিস করা। তোদের কাছে কিছু ভাবার আর দরকার ছিল না, তোর কাছে প্র্যাকটিসটা করে নেমে যেত। এবং লিনিয়ার অ্যালজেব্রা যে পেপারটা এসছে ওটা আমি আর কি বলবো, আর সবাই তাহলে ডায়াগোনালাইজেশন দিয়ে শুরু করেছে। হ্যাঁ, মানে ঝুমড়ি তেলাই আর পাবলিক, হ্যাঁ, যখন জানি যে ওখানে আইগেন বা এগেন ভেক্টর বের করতে হবে, কেন চাপ নিচ্ছিস ওটা? এই বলতে জানি সবথেকে ভালো প্রিপারেশন নিয়ে গেছিলি, আর আমি তো জোরও দিয়েছিলাম ওটাতে, যে ভাই ডায়াগোনালাইজেশন আসবে আমাদের, চুপ কর, জর্ডান ক্যানোনিকাল ফর্ম আসবে, কোয়াড্রেটিক ফর্ম আসবে। এটা 2 মাস, পরীক্ষার 2 মাস আগে, পুজোর পর থেকে যখন আমি নতুন ইয়ারে পড়ানো শুরু করলাম, তখন বলে দিয়েছিলাম যে ভাই যে কিছু ক্লাস করিসনি সেখানে এই ক্লাসগুলো করে যা। তখন দেখি এমনি জয়েন করছিল 40 জন 50 জন, ওটা বলার পর থেকে দেখি 120 জন 130 জন জয়েন করেছে, যে খালি ওইটুকুনি পড়ে যাবে। তো যারা খালি ওইটুকুনি পড়ে গেছে 15 নাম্বার, তারা 15 নাম্বার লিনিয়ার থেকে মেরে দিয়েছে, 10 নাম্বার যদি গ্রুপ থেকে মেরে দেয়, আর এমসিকিউ যদি এদিক ওদিক দেখে চোখে যদি 10 নাম্বারও মেরে দেয়, তাহলে 35 নাম্বারের পেপার তো এমনি হয়ে যাচ্ছে। মানে পাস করা, এই পেপারে ফেল করাটা ডিফিকাল্ট। দেখ আর বার খাওয়া, ঠিক আছে, চানেকে ঝাড়বে বাচ্চারা। এবার এই এই পার্টিকুলার সেমিস্টারে সেই জিনিসটা আমি করে দেবো। আরেকটা জিনিস যেটা আমি এই সেমিস্টারে করবো, যেটা আমি আগের সেমিস্টারে 6 সেমিস্টারে করেছিলাম, প্রত্যেকটা দিন না 2-3 দিন ছেড়ে ছিল না, একটু ইউনিভার্সিটির কোশ্চেন গুলো দেখানো। ব্যাপারটা কি জানিস তো, এই পার্টিকুলার নিউমেরিক্যাল অ্যানালিসিস পেপারে কি হয়, যে সাপোজ আমি তোকে একটা কথা বলছি, সাপোজ তোকে কেউ বলতে পারে যে 2+3 যোগ করে যোগফলটা বলতে কত হচ্ছে 5, ওদিকে পেছন থেকে লাফিয়ে লাফি 5, ঠিক আছে, জ্যামের পরীক্ষা দিয়েছে তারা 5 বলতে হেভি মজা লাগছে। স্যার শোনা যাচ্ছে না, শোনা যাচ্ছে না মানে, হ্যালো হ্যালো, কেন শোনা যাবে না? ভিডিও এর আওয়াজ আসছে না? একটা কাজ কর, ওই জয়েন অডিও বলে একটা অপশন আছে, জয়েন অডিও, জয়েন অডিও। ও হয়তো শুনতেই পাচ্ছে না, জয়েন অডিও, ক্লিক 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 কর, জয়েন অডিওতে ক্লিক কর, এরকম একটা সিম্বল থাকবে, দেখ এরকমই থাকে তো নাকি, ভুলে গেছি, আরে লিখে দিয়েছি তো, জয়েন অডিও। আরে লাইট অফ হয়ে গেছে ভাই, কি করছিস? হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে। এই ওকে একটু হেল্প কর তো বাবা, ওকে একটু হেল্প কর, ঠিক আছে, ওকে পার্সোনালি ফোন করে একটু হেল্প কর। এই আস্তে আস্তে, চুপ করে চুপ কর চুপ কর। সাপোজ তোকে বলতে পারে 2+3 5, এটা যোগ করতে বলতে পারে। আবার তোকে বলতে পারে যে 1-এর পরের নাম্বারটা এবং 4-এর আগের নাম্বারটার যোগফল বের করো। দুটো কিন্তু সেম মানে। নিউমেরিক্যাল অ্যানালিসিস পেপারটা হচ্ছে অনেকটা এরকম টাইপের। সাপোজ আমি তোকে ল্যাগ্রাঞ্জ ইন্টারপোলেশন ফর্মুলা পড়াবো, একটা বহুত বড় থিওরেম, যদি তোকে দিয়ে দেয় যে ডেসক্রাইব ল্যাগ্রাঞ্জ ইন্টারপোলেশন ফর্মুলা, তুই হে হে করে হাসতে হাসতে সব লিখে দিবি, যেটা লেখার দরকার নেই তুই সেটাও লিখে দিবি। বাট তোকে যদি ওই কোশ্চেনটাই ঘুরিয়ে দেয়, 3-4 লাইন করে দেয়, তুই ওটা পড়ে পড়েই বুঝতে পারবি না সেটা ল্যাগ্রাঞ্জ ইন্টারপোলেশন ফর্মুলা। তাহলে এই পার্টিকুলার পেপারে আমরা যখনই কোনো নতুন টপিক পড়বো, সবার আগে ইউনিভার্সিটির কোশ্চেনটা খুলবো, যে ওই ইউনিভার্সিটির কোশ্চেনে ওই পার্টিকুলার টপিকটা কিভাবে দেওয়া হয়েছে। না হলে কিন্তু তুই পরীক্ষা হলে একটা লাইন নামাতে পারবি না, এটাই হয়ে যায় মেন প্রবলেম। আর সাপ্লি স্টুডেন্টদেরকে জিজ্ঞেস করবি, যদিও নিউমেরিক্যাল অ্যানালিসিসে 1 কোটির মধ্যে এরকম বলা যাবে যে কে কে সাপ্লি পেয়েছে, পায় না জেনারেলি কেউ সাপ্লি, মানে ওটা সাপ্লি দেওয়া যায় না সোজা কথা বলতে, কিন্তু কোশ্চেনটা আছে। তবুও যারা সাপ্লি পেয়েছে তারা এই পার্টিকুলার জায়গাতেই পেয়েছে। একজন বলছে দাদা ফিক্স পয়েন্ট ইটারেশন দিয়েছে, আমরা এটা পড়েই বুঝতে পারিনি। আমরা বুঝতে পারবি কি করে? তুই তো লাস্টে আমার সাজেশনটা দেখে গেছিস, ওই সাজেশনে লেগেছিল ফিক্স পয়েন্ট ইটারেশন থিওরেম, তাই তো? আর তুই ভেবেছিস যে সাজেশনে যেভাবে ফিক্স পয়েন্ট ইটারেশন লেখা আছে তোকে পরীক্ষা কোশ্চেন ভাবে আসবে যে ডেসক্রাইব ফিক্স পয়েন্ট ইটারেশন থিওরেম, না, ওখানে এমন ভাবে 3-4 লাইনে ভেঙে দিয়েছে
ওই ফিক্স পয়েন্ট ইটারেশন থিওরেমের কনভার্জেন্স কন্ডিশন দিয়ে দিয়েছে, বলছে সেই থিওরেমটা তুমি লেখো যেই থিওরেমের কনভার্জেন্স কন্ডিশনটা হচ্ছে মড ফাই ড্যাশ এক্স লেস দ্যান 1। সালা পুরো থিওরেমটাই পড়েনি, ব্যাস বুঝতে পারেনি এটা ফিক্স পয়েন্ট ইটারেশন থিওরেম। তাহলে আমাদের সব থেকে প্রথম চ্যালেঞ্জটা আমাদের কি এই মুহূর্তে দাঁড়িয়ে, যে ইউনিভার্সিটিতে কিরকম টাইপের কোশ্চেনটা আসে সেই কোশ্চেনগুলোকে ফলো করা। আমি এখন সিরিয়াসলি বলছি, দেখাবো না যে এখন আমি পড়াবো ফিক্স পয়েন্ট ইটারেশন থিওরেম, হেডিং করো ফিক্স পয়েন্ট ইটারেশন থিওরেম। এখন আমি ইউনিভার্সিটি কোন ইয়ারের কোশ্চেনটা এসছে বলে সেই ইয়ারের কোশ্চেনটা লিখবো, লিখে তারপর আমি ফিক্স পয়েন্ট ইটারেশন থিওরেমটা ডেসক্রাইব করব। আমি চাই না তোরা এই ফিক্স পয়েন্ট ইটারেশন থিওরেমটাকে ফিক্স পয়েন্ট ইটারেশন থিওরেম নামে চেন, তোরা চেন ওই তিনখানা যে লাইন দেবে পরীক্ষার খাতায় সেই পার্টিকুলার কোশ্চেন হিসাবে, যাতে কনফিডেন্সটা বাড়ে, আর কিছুই না। আর কনফিডেন্স বাড়িও কি হবে, অফলাইন ক্লাসে তো আসবি না তোরা পড়তে, ঠিক আছে? হ্যাঁ, 2 জন 3 জন 4 জন, খুব বেশি হলে 15-16 জনকে আমি দেখতে পাই, তারপরে অফলাইন ক্লাসে থাকে না। এই জন্য রোববারে আর অফলাইন ক্লাস নেওয়া হচ্ছে না, ঠিক আছে? ওকে। এবং এবার অফলাইন ক্লাসে যারা আসবে তারাই কিন্তু কোশ্চেন পাবে, আর যারা অনলাইন ক্লাসে থাকবে তারা কোশ্চেন পাবে না। তাহলে ওই পার্টিকুলার টাইমটা ডোরেমন দেখো বা সিনচান দেখো, কোনো যায় আসে না। আমি যখন পরীক্ষা নিয়ে নেবো, তারপর যখন পড়াতে যাব, তারপর তোমরা পড়বে, কোনো সমস্যা নেই আমার। বাট ওই পার্টিকুলার কোশ্চেনটা যদি আমার পয়সা একটু বেশি খরচা হবে, প্রিন্ট আউট করাতে হবে, তবু ওই পার্টিকুলার কোশ্চেনটা আমি আর কিন্তু অনলাইনে দেবো না। পাবি অনলাইনে ওটা 1 মাস পরে, 2 মাস পরে, 3 মাস পরে, তখন ওর আলটিমেটলি মানে পরীক্ষা দেওয়ার টেন্ডেন্সিটাই তো চলে যাবে। আমি তো বলবো যে আমি দিয়েছিলাম, তোরা তৎক্ষণাৎ পাবি না কোশ্চেনটা, ঠিক আছে? ওকে, এটা হচ্ছে আমাদের মেইন ব্যাপার। অফলাইন ক্লাসে একটু কষ্ট করেও আসতে হবে। এই পার্টিকুলার 6 সেমিস্টারের আরেকটাও কিন্তু মূল ফান্ডা আছে, এর সময় কম, ঠিক আছে? তুই ধরে চল যে 4.5 মাস, তারপরে একটা দিনও তুই আর সময় পাবি না, এটা তুই একদম মাথায় নিয়ে চল। এটা কি মাস চলছে? ফেব্রুয়ারি 11 তারিখ আজকে, তাই তো? মার্চ, এপ্রিল, মে, জুন, জুনের 28 তারিখে কিন্তু অফিসিয়ালি পরীক্ষা স্টার্ট হওয়ার দিন, 27 বা 28 তারিখ জুনের। তাহলে তুই ভাবতি কতদিন সময় পাচ্ছিস? মার্চ, এপ্রিল, মে, এ বাবা 4.5 মাসে তো হচ্ছে না। এবার যদি পরীক্ষা পেছয়, তার ভরসায় কিন্তু আমরা সিলেবাস ফেলে রাখতে পারি না, কি তাই তো নাকি? না, হয়তো তোর পরীক্ষা 15 দিন পিছিয়ে গেল, তুই যদি ভাবছিস না আমি ওই 15 দিনে পড়বো, পরীক্ষা পিছলই না, তুই করে ছেড়ে দিলি, তুই 0 দিন পড়লি, হ্যাঁ, তো সেটা খুব খারাপ দেখায়। তো বছরের প্রথম দিন থেকে, সেমিস্টারের প্রথম দিন থেকে পড়াশোনা করতে হবে। তুই ভাব তাদের অবস্থা যারা সাপ্লি পেয়ে আছে এবং তারা ক্লাসে জয়েন করতে পারছে না। যে কোনো পরীক্ষায় সাপ্লি পেয়ে যায়, বাট 5th আর 6th সেমিস্টারের পরীক্ষায় সাপ্লি পাস না, এটা আমি আগে থেকে বলেছিলাম, তাই না? যে 5th আর 6th এ সাপ্লি পাওয়া মানে তোর একটা বছর পুরোপুরি লস। যারা 5th সেমিস্টারে সাপ্লি পাবে তার একটা বছর পুরোপুরি লস, এটা আমি একদম বলে দিচ্ছি কিন্তু, ঠিক আছে? কিচ্ছু করা নেই, তুই কিছু করতেই পারবি না। এই বছর 6খানা না 7খানা এফএসআই এর খাতা আমি দেখেছি। এফএসআই এর খাতা তোদের বলেছিলাম না এফএসআই খাতা সম্বন্ধে, নাকি বলিনি আমি এখনো পর্যন্ত? আগের বছর অ্যাডভান্স মেকানিক্স এর এফএসআই এর খাতা আমি দেখছি। এইখানেই বসেছিল একটা মেয়ে, তার বাবা আর মা এসেছিল, আমি এখানে ছিলাম। মেয়েটা অঝরে কাঁদছে, সে পরপর 2বার অ্যাডভান্স মেকানিক্স সাপ্লি পেয়ে গেছে। এবার তুমি সালা আমাদেরকে বার খাইয়ে অ্যাডভান্স মেকানিক্স নিয়ে নিয়ে এখন বলছে 2বার একটা, এরকম তুই নিদর্শন তুই যে কোনো জায়গায় দেখতে পাবি, ঠিক আছে? আমি তোকে বারবার করে বলছি, এরকম নিদর্শন তুই যে কোনো জায়গায় দেখতে পাবি। আর যে তোর পরপর 2বার সাপ্লি পেয়েছে, তার একটু প্রবলেম ছিল, তাই জন্য সে সাপ্লিটা পেয়েছে, তাই সেটা আলাদা ব্যাপার, সেসব পার্সোনাল প্রবলেম নিয়ে ডিসকাস করবো না। সব পেপারে সে পাস করে গেছে, ওই পেপারটা পাস করতে পারেনি সে। এফএসআই এর কপিটা আমি তার দেখছি, কি কি জায়গায় যে নাম্বার কেটেছে তুই না দেখলে বিশ্বাস করতে পারবি না। যখনই তোকে ইউনিভার্সিটি থেকে বলে দেবে যে তোমার নাম্বার বাড়েনি এফএসআই তে, তুই বুঝে যাবি ইটস অলরেডি ডান, তুই চাইলেও নাম্বারটা বাড়াতে পারবি না। এফএসআই এর কপি 5 জন চেক করে, তুই যেই মুহূর্তে এফএসআই করবি বলে ঠিক করলি, রিভিউ উইথ এফএসআই, সেই মুহূর্তে তোর কপিটা 5 জন চেক করবে। 5 জন চেক করার পরে ফুল, তারপর তোর কাছে আসবে, তুই বুঝে যাবি যে সেখানে আর নাম্বার বাড়ানোর জায়গা নেই। একটা হয় খালি এফএসআই, সেটাতে খালি জেরক্স করে পাঠিয়ে দেয়, সেখানে তো নাম্বার বাড়ানোর জায়গা আছে। বাট যদি রিভিউ উইথ এফএসআই তুই করিস, খাতাটা 5বার চেক হবে, দেন তুই খাতাটা জেরক্স হিসাবে পাবি। তো আলটিমেটলি সেটাতেও কিন্তু লাভ নেই। আরেকটা জিনিস আমি বলে দিচ্ছি, যে সাপ্লি স্টুডেন্টদের কিন্তু এফএসআই করে উঠে গেছে, যারা সাপ্লি স্টুডেন্ট তারা কিন্তু আগের বছর থেকে আর এফএসআই করতে পারবে না, তুই তো এমনিতেই গেলি। সাপোজ তোর কোনো ব্যাপারে সাপ্লি আছে, তুই আবার সেই পরীক্ষায় অ্যাপিয়ার করেছিস, আবার সাপ্লি পেয়েছিস, তুই আর এফএসআই করতে পারবি না।
যারা সাপ্লি স্টুডেন্ট তারা যদি আবার সেই ব্যাপারে সাপ্লির পরীক্ষা দেয়, সেই পার্টিকুলার পরে যদি আবার সাপ্লি পেয়ে যায়, সেই এফএসআই করার সুযোগ হারিয়ে ফেলেছে। তো একটাই আমি রিকোয়েস্ট করছি যে যেই পেপারই পড়াশোনা কর না কেন, সাপ্লিটা কোনোভাবে পাবি না। স্যার শুধু অফলাইনেই উইকলি মক টেস্ট হবে স্যার, আমাদের দূরে বাড়ি গ্রামের দিকে। ওই তো মাঝে মাঝে অনলাইনেও নেবো, ঠিক আছে, বাট যেই পরীক্ষাটা আমি অফলাইনে নেবো সেটা অফলাইনেই নেবো, ঠিক আছে, ওটা আমি অনলাইনে দেবো না। এবার দিয়ে দিয়ে বেকার লস হয়ে গেছে, দেবো না এবার অনলাইনে আমি সেগুলো, ঠিক আছে। অনলাইনে পরে মক টেস্ট নেবো, প্র্যাকটিস পেপার করবি, সব দেবো, কোনো সমস্যা নেই, বাট ওইটার কোশ্চেনটা দেবো না, কিছুদিন পরে দেবো, 1 মাস পরে দেবো। এবার যেটা বলছিলাম ভালো করে শোন। তাহলে এই প্রথম জায়গাটা হচ্ছে আমাদের নিউমেরিক্যাল অ্যানালিসিস তো গেল, ঠিক আছে। তাহলে কিভাবে আমাদের পড়তে হবে এবার বুঝে বুঝে গেছি আমরা। চ্যাপ্টার পড়বো, কোন চ্যাপ্টারে কত মাস সবার আগে বলে দেবো, সেই চ্যাপ্টার থেকে কি কোশ্চেন এসছে 10 ইয়ার্সটা পুরোপুরি আমি দিয়ে দেবো সেই পার্টিকুলার চ্যাপ্টারে, তাহলে সেগুলো সলভ করে নিবি, দেখবি সবই পাচ্ছিস, কিছু আর হবে না। এবার চলে আসছি আমরা ম্যাথামেটিক্যাল মডেলিং এ। ম্যাথামেটিক্যাল মডেলিং আমরা কি করবো, এলপিপিটা ভালো করে পড়া আছে, আর কিছু দরকার নেই। এবার যেটা নিয়ে সবাই মারাত্মক চিন্তিত যে আমি তো মেকানিক্সে ছড়িয়ে এসেছি, আমি কি করে অ্যাডভান্স মেকানিক্সে পারবো, ঠিক আছে ওকে। সবার আগে বলছি যদি এই আন্ডার কনফিডেন্স তো থাকে নিস না, ঠিক আছে। শুধুমাত্র অয়নদা পড়াবে, অয়নদা বাঁচিয়ে নেবে, ও কত বছর হবে, প্রত্যেকবার হবে না তো সেটা, ঠিক আছে। আমি বাঁচিয়ে নেবো, সব বাঁচিয়ে নেবো, সাজেশন দিয়ে দেবো, সেখান থেকেই আসলো, হবে না ওভাবে। ওটা বায়োম্যাথামেটিক্স হয়ে গেছে, অ্যাডভান্স মেকানিক্স এর হবে না। বায়োম্যাথামেটিক্স এবং অ্যাডভান্স মেকানিক্স এর একটাই পার্থক্য, অ্যাডভান্স মেকানিক্স কিন্তু খুব প্র্যাকটিস করতে হবে, যেটা বায়োম্যাথামেটিক্সে একটু কম করলেও হয়তো হয়ে যেত। বায়োম্যাথামেটিক্সে আরেকটা সুবিধা আছে, কেউ যদি কিছু না জানে তাও সে পারবে যে আমাকে এই পার্টিকুলার কোশ্চেনে ওই ইকুইলিব্রিয়াম পয়েন্টটা বের করতে হবে এবং ইকুইলিব্রিয়াম পয়েন্টের নেচার বের করতে হবে। কেউ কিছু না জানলেও, কেউ অক্ষর কম সেটা কোনোদিন বায়োমেথিক্স পড়েও নি, সেও বলবে যে আমাকে ইকুইলিব্রিয়াম পয়েন্ট বের করে তার নেচারটা বলতে হবে। 99.99% কোশ্চেন এইটা দিয়েই ফিল আপ। অ্যাডভান্স মেকানিক্সে কোশ্চেন গুলো ডিফারেন্ট ডিফারেন্ট, ঠিক আছে। কোয়ালিটি কমাবো কি করে, পড়ানোর কোয়ালিটি না, না রে বাবা, কোয়ালিটি ফিক্স আছে এখান থেকে বাবা, ওটা কমানো একটু ইম্পসিবল হবে। দাঁড়া, যেটা বলছিলাম এই আর বলতে দে। এবার অ্যাডভান্স মেকানিক্সে কোশ্চেন তুই চেনাই পাবি, বাট সব কোশ্চেনের প্যাটার্ন কিন্তু বায়োম্যাথমেটিক্স এর মতো সেম নয়। তো চেনা কোশ্চেন পেয়ে দেখ, তো বলে যদি অচেনা কোশ্চেন পেয়ে না পারা মনকে শান্তি দিতে পারবি, বাট অ্যাডভান্স মেকানিক্সের চেনা কোশ্চেন পেয়ে না পারাটা ওর থেকে বাজে জিনিস হতে পারে না। চেনা কোশ্চেন পাবি, নামাতে পারবি না, মাঝখানে গিয়ে ভুলে যাবি। তো যদি আমার উপর ভরসা করে তোরা অ্যাডভান্স মেকানিক্স নিস, তারপর যদি তোরা প্র্যাকটিস না করি, হ্যাঁ করে বলিস যে না না আমার দাদা না প্র্যাকটিসটা করা হয়নি, তোমরা তোমাদের ভরসায়, আমি আর ফোন তুলবো না, ঠিক আছে। যে দাদা আমার পরীক্ষাটা খুব খারাপ, যদি আমি দেখি যে কোশ্চেন চেনা আছে, তবু তুই জীবিত থাকা অবস্থাতেও, জীবিত থাকা সত্ত্বেও তুই পরীক্ষাটা বাজিয়ে দিয়েছিস, আমি তোকে ক্ষমা করতে পারবো না। আমি তোকে একদম সিনসিয়ারলি বলছি, তুই বেঁচে আছিস তাও তোর পরীক্ষা খারাপ, মরে গেছিস পরীক্ষা খারাপ হচ্ছে আলাদা ব্যাপার, ঠিক আছে। বাট তুই বেঁচে আছিস তবু তুই পরীক্ষা খারাপ দিয়েছিস চেনা কোশ্চেন থাকা সত্ত্বেও, যেটা কিন্তু এবছর আসবে, আমি বারবার করে বলছি এবছর চেনা কোশ্চেনই আসবে, ওর বাইরে কোশ্চেন আসবে না এবছর, এই কথাটা বারবার করে দিচ্ছি আমি। কিছু কিছু পড় না, কি বানাচ্ছি তুই, তুই পপি টপোলজি পড় না, তুই টপোলজি, তোর কি সমস্যা আছে? এবার যেটা বলছি ভালো করে শুন, ঠিক আছে। তাহলে এই অ্যাডভান্স মেকানিক্স নিয়ে কিন্তু আমি এই জিনিসটা বলে দিচ্ছি, প্রথম থেকে আমি একটা কথা বলছি, এই পার্টিকুলার জিনিসটা কিন্তু মেনটেন করিস। এই পার্টিকুলার মান্থে বোধহয় কোনো ডিএসসি পেপার আমি শুরু করব না, চিন্তা করিস না, আমি যখন দায়িত্ব নিয়েছি সব শেষ হয়ে যাবে। নেক্সট মান্থের 1 তারিখ থেকেই মেবি মেবি বলছি আমি কিন্তু ডিএসসি পেপার গুলো পড়ানো শুরু করব। নিউমেরিক্যাল অ্যানালিসিসের সিলেবাস বিভৎস বড়, 6খানা ইউনিট, এবং এই ইউনিটের কোনো শেষ নেই। 50 নম্বরের জন্য যে এত পড়তে হবে, এটা আমি না কোনোদিন ভেবেছিলাম আমি পড়ার সময়, না তোরা ভাবতে পারবি যে এত কেন পড়াচ্ছ। নিউমেরিক্যাল বিশাল বড় সিলেবাস, আসবে কিন্তু 50 নম্বর, মানে 50 মার্কসেরই পরীক্ষা। তো এই পার্টিকুলার যে আমাদের 30 তারিখ অব্দি টাইম আছে, ওখানে যখন পারবো তখন খালি নিউমেরিক্যাল অ্যানালিসিসের সিলেবাসটাকে আমরা এগিয়ে রাখার চেষ্টা করব, কারণ ওটা কিন্তু পরে শেষ করতে প্রবলেম হয়ে যাবে। আর বাদ বাকি যে পেপারগুলো আছে ফ্লুইড মেকানিক্স ছাড়া, ইচ এন্ড এভরি পেপার হচ্ছে তো ছোট, বায়োম্যাথামেটিক্স এর মতন, ঠিক আছে ওকে। তো আমাদের ম্যাথামেটিক্স ছোট এবং আমাদের অ্যাডভান্স মেকানিক্সটা ছোট, ফ্লুইড মেকানিক্স বিশাল বড়। তো ওগুলো আমাদের 3-3.5 মাসের মধ্যে একদম চোখ বন্ধ করে শেষ হয়ে যাবে, ওটা নিয়ে আমি ভাবছি পর্যন্ত না, ঠিক আছে ওকে। বাট এবার তোরা বলবি যে কিভাবে শেষ করবে, 5th সেমিস্টারে যেভাবে শেষ করেছিলাম ঠিক সেইভাবেই শেষ করবো।
ক্লাস অন্যত হবে না। ফিফথ সেমিস্টারে একটা জিনিস মেনটেন করা ছিল, সাপোজ যদি আমি একদিন ক্লাস না নিতে পারি, সেই ক্লাসের কিন্তু একটা কম্পেনসেট ক্লাস আমি দিয়ে দিয়েছি। এবং আমার যদি মনে হয় পরীক্ষা 2-3 মাস বা 2.5 মাস আগে যে আমার সিলেবাসটা একটু এগোতে হবে, দিনের দিন তো ক্লাস হবেই হবে, তার সাথে সাথে হয়তো সপ্তাহে আমি একটা করে রেকর্ডেড ভিডিও দিয়ে দেবো। এই কাজটা আমি ফিফথ সেমিস্টারে করেছিলাম। ফিফথ সেমিস্টারে কিন্তু 100% লাইভ ক্লাস হয়নি, তোরা যে যাই বলিস, কিছু কিছু রেকর্ডেড ভিডিও দেওয়া হয়েছিল, তো সেটা কিন্তু এবছরও হবে। বিকজ 4.5 মাসে এত বড় সিলেবাস কোনো মাইকেলের ক্ষমতা নেই ভালোভাবে শেষ করা। এবার তুই যদি বলিস যে না আমি লাইভ ক্লাসে শেষ করবো, তুমি যেভাবে পারো শেষ করো, তাহলে যেভাবেই পারো শেষ করে দেবো, ওভাবে হয় না। ইটস নট ওয়ার্ক লাইক দ্যাট। ঠিক আছে, ওকে, তাহলে ওভাবে হবেই না। তাহলে সেভাবেই আমি রেকর্ডেড দেবো, যেটা তোর উপরে লাস্টে গিয়ে কোনো দিন প্রেশার না পড়ে। লাস্টে গিয়ে প্রেশার পড়েছে রেকর্ডেড? লাস্টে গিয়ে কোনো প্রেশার পড়েছে কি? আমি আগে থেকে অ্যান্টিসিপেট করে নিয়েছিলাম যে কোন জায়গায় যেতে চলেছে আমাদের পরীক্ষাটা। নভেম্বর থেকে শুনছিলাম বায়োমেট্রিক 5টা ক্লাস লাগবে। তাহলে সেই ক্লাসগুলো লাইভ হয়েছে তো, রেকর্ডেড দিইনি তো আমি তাহলে। এবার ও বলছে যে আমাদের 5টা ক্লাস। এবার আমি কি বলেছিলাম বলতো, আমি বলছিলাম যে এবছর আমি কব রিডিংটা করাবো না। ঠিক আছে, যেমন আমি কিন্তু এই ফিফথ সেমিস্টারে একটা টপিক করাইনি, বলতো কি? বায়োম্যাথমেটিক্স এর স্পেস বারড্রাম মডেল। এক্স্যাক্টলি, কারণ একটু জানতে পেরে গেছিলাম যে স্পেস বারড্রাম আসবে না। ঠিক আছে, ওকে, ওই জন্য করাইনি ওটা। আর সত্যি কথা বলতে ওটা করার দরকারও ছিল না, কোনো জায়গায় কাজে লাগে না ওটা। কিন্তু এটা আমি জানতাম, মানে পেরেছিলাম আর কি কোনোভাবে জানতে, যে এবছর কিন্তু আমাদের কভারিং দেবে। এবং আমি কভারিং পড়ানোর সময় বারবার করে চিল্লাচ্ছিলাম যে কভারিং দেবে, কভারিং দেবে। আরেকটা যখন ডিফারেন্স ইকুয়েশন শুরু করেছিলাম, আমি ডিফারেন্স ইকুয়েশন প্রথম ক্লাসে বলেছিলাম যে এই ক্লাস থেকে 10 নম্বর আসবে, ওই 10 নম্বরটাই এসছে। এটা আমার দেখ এখন তুই গ্রুপে দেখ, গ্রুপে কি এসএমএসটা আছে যে এই ক্লাস থেকে কিন্তু 10 নম্বর আসবে। এবং যেই ক্লাস থেকে লাইভে পড়েছিলাম, গ্রুপে পড়েছিলাম আমি আমি আজকে একটা কোশ্চেন করাবো, এই 10টা নম্বর আসবে পরীক্ষাতে। তো সেটাই এসছে, সেই 10 নম্বরই এসছে। তো যেটা বলছি সেটা ভালো করে শুনিস, আর তোকে কিছু করতে হবে না। ঠিক আছে, ওকে, তাহলে চলো আমরা নিউমেরিক্যাল অ্যানালিসিস শুরু করি। অ্যাডভান্স মেকানিক্স যাতে ভয় আছে, যদি খুব ভয় লেগে থাকে, গো ফর টোপোলজি। টোপোলজি পড়ো, লাস্টে গিয়ে বলবে না দাদা আমার না তৈরি হচ্ছে না, এমন কেলাবো না, ঠিক আছে, সব ভাগিয়ে দেবো। কিন্তু যদি অ্যাডভান্স মেকানিক্সে বিভৎস প্রবলেম থাকে, আমি আর কি পাচ্ছি না, যদি না না আমি পারবো না, আমি মেকানিক্স পারি না, আমি অ্যাডভান্স পারবো না, আমার দরকার নেই কোশ্চেনের কমনে, আমার দরকার নেই তোমার পড়ানোর, আমি খালি এই ঝামেলা থেকে বেরোতে চাই, গো ফর টোপোলজি। অল দ্য বেস্ট টু ইউ। এবং আমি চাই তুই পাস করে যা। দেখ টোপোলজিতে আমি আর কি বলছি, টোপোলজিতে সবাই ফেল করছে না, ম্যাক্সিমাম ফেল করছে, এটা আলাদা ব্যাপার। টোপোলজিতে সবাই ফেল করছে না, ঠিক আছে। টোপোলজিতে আস্তে আস্তে কেন সেন্ট পলস কলেজে নুরুজ্জামান পাস করেনি টোপোলজিতে? সে নুরুজ্জামানের জন্য বাকি সবাই পাস করে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু টোপোলজি থেকে নুরুজ্জামান পাস করেনি, নুরু পাস করেছে। ঠিক আছে, ওকে, তোদের কেউ নেই সেটা আলাদা ব্যাপার, সেটা পরের কথা। বাট টোপোলজি কিন্তু নুরু পাস করে গেছে। নুরু আমার খুব কাছের এবং খুব দুর্দান্ত স্টুডেন্ট। কেন এই জয়পুরিয়াতে না, জয়পুরিয়া না কি যেন, আরে দীনবন্ধু মিত্র কলেজ, কেন দীনবন্ধু মিত্র কলেজে সৌভিক কাঞ্চি পাস করেনি? পাস করেছে তো। এবার এটা বাদ দে যে ও এবং দুদিন ছাড়া কেউ পাস করেনি, সেটা আলাদা ব্যাপার। বাট পাস কিন্তু করছে, এর মধ্যে ফেল করছে সবাই। তার মানে স্টুডেন্টদেরই ওই পার্টিকুলার সাবজেক্টটা নিয়ে কিছু প্রবলেম আছে। একই টিচারের কাছে পড়ে যদি একটা স্টুডেন্ট পাস করতে পারে, তাহলে অন্যজন পাস কেন করতে পারছে না? প্রবলেমটা হচ্ছে ওই পার্টিকুলার সাবজেক্টটি নিয়েই স্টুডেন্টদের মধ্যে একটা ভয় ঢুকে গেছে। হয়তো স্টুডেন্টরা ভালো করে বুঝতে পারছে না, হয়তো ওই লেভেলের অ্যানালিসিস পড়ার ক্ষমতা এই মুহূর্তে আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির স্টুডেন্টের তৈরি হয়নি। কথাটা ভুল বলছি আমি? হয়তো ওই লেভেলের অ্যানালিসিস পড়ার ক্ষমতাটা এখনো পর্যন্ত আমাদের সিইউ স্টুডেন্টদের মধ্যে ডেভেলপই করেনি। সিইউ তো দিয়ে দিয়েছে ফট করে। আমাদের কেন 20-30 বছর ধরে টোপোলজিটা এমএসসি তে পড়ানো হয়, এবং সেটা ফার্স্ট সেমিস্টারে নয়, তো টোপোলজি পড়ানো হয় সেকেন্ড সেমিস্টার থেকে এমএসসি তে? কারণ আমাদের হিউম্যান ব্রেন তো ডেভেলপ করতে হবে না বস। ডেভেলপমেন্টের আগেই একটা রিয়েল অ্যানালিসিসের ছোট টপিক পড়িয়ে তুমি ফাট করে দিয়ে দিয়েছো টোপোলজি 6 সেমিস্টার, আবার ডিএসসি পেপারে, যেখানে কলেজে টোপোলজি পড়ানোরই টিচার নেই। তাহলে কি করে সম্ভব? আর সত্যি কথা বলতে অ্যাডভান্স মেকানিক্সটাও সেই লেভেলেরই পেপার। যদি অ্যাডভান্স মেকানিক্সে ব্যাপারটা হচ্ছে একটা আমি পড়াবো, আর সেকেন্ডটা হচ্ছে অ্যাডভান্স মেকানিক্সে কোশ্চেন কমন আসে, তাহলে আমার পক্ষে কিন্তু ডিফিকাল্ট হয়ে যেত অ্যাডভান্স মেকানিক্সে পাস করানো। আমি তোকে ফ্র্যাঙ্কলি বলছি,
এটা আমার কোনো এক্সট্রা ক্রেডিট না যে আমার কাছে অ্যাডভান্স মেকানিক্স পড়লে লোকে একদম পাগলের মতন জামা প্যান্ট খুলে দিচ্ছে, ঠিক আছে, পাস করে মানে মানে একদম হুল্লা হুল্লা করছে, মানে পাস করে লাফিয়ে যাচ্ছে আর কি, ছাদ থেকে ঝাঁপিয়ে পড়ছে, হচ্ছে না ব্যাপারটা। কোশ্চেনটা কমন পাচ্ছে, সাবজেক্টটা বুঝলেও একটা অ্যাপ্লাইড ম্যাথমেটিক্সে ভালো করে মানে মাত্র আমি ফোর্থ সেমিস্টারে পড়েছিলাম, অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স যে এমন একটা ম্যাথমেটিক্যাল ব্রাঞ্চ যেখান থেকে যদি কোশ্চেন কেউ যদি কোশ্চেন বানায় নতুন একটা, সে নিজে পারবে না কোশ্চেনটা। তবে যদি আমি একটা অ্যাডভান্স মেকানিক্সে কোশ্চেন বানাই স্টুডেন্টদেরকে বাঁশ দেওয়ার জন্য, আমি নিজে পারবো না কোশ্চেনটা। তো কলেজের স্যার আমাদের এসকে স্যার যদি বানায় নতুন একটা কোশ্চেন সে নিজে পারবে না, সে স্বীকার করবে সে নিজে পারবো না। সো অ্যাপ্লাইড ম্যাথমেটিক্সের কোশ্চেন নতুন তৈরি করা যায় না, এই জন্য তোরা বেঁচে গেছিস, ঠিক আছে, ফোর্থ সেমিস্টারে এই জন্যই বেঁচে গেছিস, সব করে ঠায় ঠায় পাস করে দিস, ঠিক আছে, লজ্জা লাগা দরকার। হ্যাঁ, কেউ যদি একটা ফাটিয়ে নাম্বার পেয়ে পাস করতো সব পেপারে, আমি তো ভেবেছিলাম যে আবার সিসিটেন গেল, 33 জন ফেল করেছে, আমি এটা ভগবানের কাছে একদম হাত জোর করে প্রার্থনা করেছিলাম যে ভাই কেউ যাতে ফেল না করে। দেখ ফেল করলে তোরা কোথায় যেতিস, এখানেই আবার পড়তিস, ডবল ডবল ইনকাম হয়ে যেত, কিন্তু কোনো লাভ হতো কি, তোরা চোখের জলে নাকের জলে সেই পয়সাটা আমাকে দিয়ে দিস, আমি নিতাম সেটা আলাদা ব্যাপার, কিন্তু তোরা সেই পার্টিকুলার পয়সাটা কিন্তু ইচ্ছা করে দিতিস না, খুব খারাপ পরিস্থিতির মধ্যে গিয়ে দিতিস, আর একটা বছর তো লস বাদ দে। তো এই সময় যাতে সেই পরিস্থিতিটা না তৈরি হয়, আমি রিকোয়েস্ট করছি হাত জোর করে, যে এই পার্টিকুলার ফিফথ সেমিস্টারে, যেমন আমি ফিফথ সেমিস্টারে কি কি করতে পারতাম সেগুলো নিয়ে আমি ডিসকাস করছি এখন, সেভাবেই তোরা ফিফথ সেমিস্টারে কি কি করতে পারতিস সেগুলো নিয়ে সিক্স সেমিস্টারটা ভালো করে তৈরি করার চেষ্টা কর, ঠিক আছে। এটা কিন্তু স্টুডেন্টদের একমাত্র কর্তব্য হয়, তুই যেরকমই ছ্যাঁচড়া স্টুডেন্ট হোস না কেন, তো একটা কর্তব্য কি, আমি পুরনো ভুলগুলো আর করবো না, লাইফের পুরনো ভুলগুলোকে আর রিপিট করিস না। এখন আগে আগে এসএমএস করে আই লাভ ইউ বলিস না, বলিস না তো, একবার যখন না শুনে নিয়েছিস তারপর আর না না এবার আগে আগে বলবো না, একটু ইন্টারেস্ট দেখা তারপর বলবো, এই চুপ কর, ঠিক আছে, এই চুপ কর, ছেলেটাকে হ্যান্ডসাম দেখতে, হ্যাঁ ও প্রথমবারই হ্যাঁ শুনে নিয়েছি, ঠিক আছে ঠিক আছে, যেটা বলছি ভালো করে শোন, এই চুপ কর এবার চুপ কর, ঠিক আছে ওকে। তাহলে আমি ফিফথ সেমিস্টারের ভুলগুলো রিপিট করবো না, করবি না, আমিও করবো না, ঠিক আছে। তাহলে একসাথে আমরা চলো সিক্স সেমিস্টারটা ভালো করে স্টার্ট করি, এবং পরীক্ষাটা ডেলি দেবে, পরীক্ষাটা যখন যখন পরীক্ষা নেবো অবশ্যই পরীক্ষাটা দেবে। 25 ডেজ চ্যালেঞ্জ থেকে যদি তুই ভালো করে করতিস, কজন করেছি আমার খুব সন্দেহ আছে, লাস্টে তো 6-7 জন 10 জন করে সাবমিট করছিল, আমার 400-এর মধ্যে 10 জন সাবমিট করেছে, কি ব্যাপার, লজ্জা লাগা দরকার। তাদের পরীক্ষা ভালো ছিল আলাদা ব্যাপার, বাট তোরা 25 ডেজ চ্যালেঞ্জটা প্র্যাকটিস পেপার গুলো ভালো করে করিস। এবার কিন্তু অ্যাডভান্স মেকানিক্স এর প্র্যাকটিস পেপার আমি প্রত্যেক সপ্তাহে দেবো, অ্যাডভান্স মেকানিক্স স্টার্ট হওয়ার পরে। তো কিন্তু প্লিজ হাত জোর করে রিকোয়েস্ট করছি অ্যাডভান্স মেকানিক্স এর প্র্যাকটিস পেপার গুলো করিস, মডেলিং এর একটু কম কর বা বেশি কর যা আসে না, অ্যাডভান্স মেকানিক্স এর কিন্তু কোনোভাবে প্র্যাকটিস পেপারটা তোরা মিস করিস না, এবং নিউমেরিক্যাল যাই বাদ দাও। এবার শোন না, পড়বো আমরা নিউমেরিক্যাল অ্যানালিসিস, ভালো করে শুনবি, নিউমেরিক্যাল অ্যানালিসিস এই পার্টিকুলার সাবজেক্টটা ডেভেলপ কেন হয়েছে, কোনো একটা পার্টিকুলার ম্যাথমেটিশিয়ান কিন্তু এই সাবজেক্ট ডেভেলপ করেনি, এই সাবজেক্ট ডেভেলপ করার পেছনে কিন্তু অগুন্তি ম্যাথমেটিশিয়ান দায়ী, প্রত্যেকটা চ্যাপ্টার ডিফারেন্ট ডিফারেন্ট ম্যাথমেটিশিয়ানের দ্বারা বা ফিজিসিস্ট দ্বারা বা কসমোলজিস্ট দ্বারা তৈরি হয়েছে, তার মধ্যে প্রধান ভূমিকা রাখে নিউটন, নিউটন ছাড়া নিউমেরিক্যাল অ্যানালিসিস কোনোদিন স্টার্ট হতো না, যদিও নিউটন বাদবাকি ম্যাথমেটিশিয়ানের পেপার চুরি করেই সাবজেক্টটাকে ডেভেলপ করেছে, এবং সেই ম্যাথমেটিশিয়ানের নামগুলো আমি বলবো আলাদা করে, চিন্তা করার দরকার নেই। এই পার্টিকুলার নিউমেরিক্যাল অ্যানালিসিস ডেভেলপ হয়েছিল 1710 থেকে নিউটনের মারা যাওয়ার 1 বছর আগে অব্দি, 1726 অব্দি, 16 বছরে পুরো নিউমেরিক্যাল অ্যানালিসিস ডেভেলপ হয়েছে, এবং এই নিউমেরিক্যাল অ্যানালিসিসের 80% পুরোপুরি থিওরি বা টপিক নিউটনের দ্বারা তৈরি, এবং সমস্ত ম্যাথমেটিশিয়ান থেকে ছিনিয়ে নেওয়া টপিক গুলো দিয়ে এই পুরো নিউমেরিক্যাল অ্যানালিসিস তৈরি হয়েছে, খালি একজনের কাছ থেকে ছিনাতে পারেনি, কে, তার নাম হচ্ছে র্যাপসন, এবং র্যাপসন ছিল নিউটনের ভাইপো, তো তার উপরে দয়া এসছে, ওই জন্য নিউটন র্যাপসন মেথড বলে তোর একটা মেথড এই পার্টিকুলার নিউমেরিক্যাল অ্যানালিসিসে পড়বি, বাদ বাকি কোনো মেথডে নিউটন ছাড়া অন্য কোনো ম্যাথমেটিশিয়ানের নাম নেই, খালি র্যাপসন যে মেথডটা বানিয়েছিল সেখানে নিউটন নিজের নামটা আগে রেখেছে, তারপর র্যাপসন রেখেছে, দেন মেথড বলে চালিয়ে দিয়েছে। সবকিছু বলবো, প্রত্যেকটা জিনিস আমি বলবো, একদম চিন্তা করবি না। তাহলে নিউমেরিক্যাল অ্যানালিসিস কার দ্বারা ডেভেলপ হচ্ছে সেটা পুরোপুরি বুঝতে পেরে গেলি। এবার নিউমেরিক্যাল অ্যানালিসিস কেন ডেভেলপ হয়েছে, ঠিক আছে, সবার আগে আমি সেটা জানতে হবে।
ভালো করে শুনবি। সাপোজ যদি আমি তোকে বলি যে fx ইকুয়ালস টু, ইন্ট্রোডাকশন ক্লাসটা ভালো করে শুন, x কিউব প্লাস 3x। আমি তোকে কথার কথা বলছি। আমি তোকে বললাম যে তুমি f0, f1, f2 এবং f3 ভ্যালু বের করো, পারবি তো নাকি? তোকে ফাংশনটা বলে দিয়েছি, তুই x এর জায়গায় ভ্যালু ভ্যালু বসিয়ে তুই তার ভ্যালুগুলো বের করতে পারবি না? তুই 0 বছরের কথা হচ্ছে বল, 0 আসছে, 1 বছরের কথা হচ্ছে 4 আসছে, 2 বছরের কথা হচ্ছে বল 14 আসছে, 3 বছরের কথা হচ্ছে বল 27 প্লাস 9 36। ঠিক আছে, তাহলে তোকে যদি ফাংশন দিয়ে দেওয়া হয়, সেই ফাংশন থেকে তুই পার্টিকুলার কোনো এক্স এর রেসপেক্টে সেই ফাংশনাল ভ্যালুগুলো কিন্তু ইজিলি বের করতে পারবি। বাট যদি আমি তোকে উল্টো কেসটা বলি, উল্টো কেসটা কি, তোকে এক্স এর ভ্যালু দিয়ে দিয়েছে এবং তোকে এফ এক্স এর ভ্যালু দিয়ে দিয়েছে, তোকে যদি জিজ্ঞেস করে যে ফাংশনটা কি হবে, পারবি বলতে? তোকে যদি আমি এরকম বলি যে f0টা 0, f1টা 1, f2টা 4, f3টা 9, তখন তুই লাফিয়ে লাফিয়ে বলে এ বাবা, এ তো fx ইকুয়ালস টু এক্স স্কোয়ার। কেন? তুই প্যাটার্নটা বুঝতে পেরে গেছিস, তাই না? বাট তোকে যদি এরকম আরবিট্রারি 10খানা এক্স এর ভ্যালু দিয়ে বলে এবং তার করসপন্ডিং এফএক্স এর ভ্যালু গুলো দিয়ে দিয়েছে, এবং তোকে যদি বলে যে তুমি এই ফাংশনটা, এটা কোন ফাংশন সেটা বের করতে পারবি না? এটা নিউমেরিক্যাল অ্যানালিসিসের সাহায্যে করা হয়। তাহলে কোন কোন জায়গায় নিউমেরিক্যাল অ্যানালিসিস ঢুকে বসে আছে আমি সেগুলো কিন্তু বোঝানোর চেষ্টা করছি। ম্যাথমেটিক্সের কোনো ব্রাঞ্চের দ্বারা এই পার্টিকুলার প্রবলেমটা সলভ করার ক্ষমতা নেই। যে কোনো ব্রাঞ্চে চলে যা, রিয়েল অ্যানালিসিস বলো, টোপোলজি বলো, যে কোনো ম্যাথমেটিক্সের ব্রাঞ্চে চলে যা, কোন ব্রাঞ্চে তুই এই পার্টিকুলার প্রবলেমের, সিম্পল প্রবলেমের সলিউশন পাবি না। যে তোমাকে এক্স এর এবং করসপন্ডিং এফএক্স এর ভ্যালুগুলো বলে দিয়েছে, স্যার উইকলি টেস্ট হবে গুলো, সে টেস্ট অফলাইনে দেওয়া যেটা কোশ্চেন সব বলে দেবো রে, চিন্তা করিস না। অরিজিৎ খুব চিন্তা করছি, তোর ফিফথ সেমিস্টারে পরীক্ষা খারাপ হয়েছে নাকি? না না ঠিক না আছে। স্যার, বায়োম্যাথামেটিক্স এরটা ভালো হয়েছে, প্রবাবিলিটি ভালো হয়েছে, আর বাকি যে দুটো ওইটা মোটামুটি হয়েছে। দেখ, আর তোর সিজি12 ভালো হয়নি? ঠিক আছে। স্যার হয়েছে মানে পাস করে যাব, মোটামুটি হয়েছে। আমি তোর স্যার ওই শেষ পরীক্ষাটা লিনিয়ার প্রোগ্রামিংটা একটু ঘাবড়ে গেছিলাম। এলপিপিটা ঘাবড়ে গেছিলি? যেই দুখানা পেপার সব থেকে ইজি, ওখানে তুই ছড়িয়ে এসেছিস। এলপিপি থেকে ঘাবড়ে যায়? এলপিপি তে কোনো স্টুডেন্ট ঘাবড়ে আস পর্যন্ত? কে ঘাবড়ে গেছে এলপিপি তে? কি তুই ঘাবড়ে গেছিলি? যে বাদ দাও, যেটা বলার চেষ্টা করি ভালো করে শোন, এবার দেখ, এ চুপ কর। এবার তোকে যদি এক্স এর ভ্যালু করসপন্ডিং এফএক্স এর, তোকে যদি পুরো সেটটা দিয়ে দে, তুই এই ফাংশনটাকে তুই বের করতে পারবি না। তো এই ধরনের পার্টিকুলার প্রবলেম তো নিউমেরিক্যাল অ্যানালিসিসের মাধ্যমে সলভ করা হয়, এবং এই পার্টিকুলার প্রবলেমটা সলভ করার জন্য যে মেথডটা ইউজ করা হয় সব ডিসকাস করবো, চিন্তা করার দরকার নেই। সেই মেথড থেকে 5 নম্বর আসে, সেসব বাদ দে। নেক্সট, সাপোজ আমি তোকে যদি বলি যে এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স কিউব এর ইন্টিগ্রেশনটা কত হবে, পারবি? সবাই পারবে এটা। 1 প্লাস এক্স কিউবকে জেড ধরে নিয়ে হ্যাঁ হ্যাঁ করে ইন্টিগ্রেশনটা করে দেবে। আমি তোকে যদি বলি ই টু দি পাওয়ার 0.2 sin x বাই 1 প্লাস 3x স্কোয়ার, পারবি এটা করতে? এটা তো মানে এটাও তো আমাদের ইন্টিগ্রেশন করা যায় না। তাহলে তুই এই পার্টিকুলার ইন্টিগ্রেশনটা পারবি না কেন? বিকজ তুই যে লেভেলের ইন্টিগ্রেশন শিখে এসেছিস, সেই পার্টিকুলার ইন্টিগ্রেশন, তুই যে ফাংশনের ইন্টিগ্রেশন গুলো করে এসেছিস, সেই ফাংশনটা এরকম স্ট্রাকচারের ছিল না। এটা ডিফারেন্ট একটা ফাংশন, পলিনোমিয়াল এবং এক্সপোনেনশিয়াল দিয়ে তৈরি হয়েছে। তো এর ইন্টিগ্রেশনটা করা কিন্তু আমরা এই মুহূর্তে শিখে উঠতে পারিনি। তো এই পার্টিকুলার এরকম টাইপের যে ইন্টিগ্রেশন গুলো আছে, সেই ইন্টিগ্রেশন গুলো যেগুলো আমরা নিউটনিয়ান মেথড দিয়ে সলভ করতে পারি না। তোরা যে মেথড দিয়ে ইন্টিগ্রেশন সলভ করি, এগুলো কি মেথড বল? নিউটনিয়ান মেথড। রাইমান ইন্টিগ্রেশন তোরা করে এসেছিস তো? তাহলে রাইমান ইন্টিগ্রেশন বলো বা নিউটনিয়ান মেথড বলো, যেই মেথডে তুমি ইন্টিগ্রেশন করে এসছো না কেন, তুমি সেই মেথড দিয়ে এই পার্টিকুলার ইন্টিগ্রেশন গুলোকে কোনোদিন সলভ করতে পারবে না। তার জন্য লাগে আমাদের নিউমেরিক্যাল অ্যানালিসিস। এই জন্য নিউমেরিক্যাল অ্যানালিসিসের একটা ছোট্ট ব্রাঞ্চ আছে নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন বলে, যেখান থেকে আমি আগের দিন বলছিলাম যে কোশ্চেন কমন আসে না। তাহলে কোন কোন জায়গায় আমাদের নিউমেরিক্যাল অ্যানালিসিসটা কাজে লাগছে, আই থিঙ্ক তোরা খুব ভালো করে বুঝতে পারছিস। তাহলে প্রথম প্রবলেমটা বলে দিলাম, এটা হচ্ছে আমাদের সেকেন্ড প্রবলেম। থার্ড প্রবলেমে আসছি। সাপোজ তোকে বললো এই পার্টিকুলার ইকুয়েশনটা রুট বের কর, পারবি হ্যাঁ কিনা? এটা কিভাবে করবি? কিউবিক ইকুয়েশনের রুট কোন মেথড দিয়ে করা হয়? কার্টনস মেথড, তাই তো? 4 ডিগ্রি ইকুয়েশনের রুট বল? ফেরারিস মেথড। 2 ডিগ্রি ইকুয়েশন বল? শ্রীধরাচার্য বা মিডল টার্ম মেথড। বাট আমি তোকে যদি বলি যে x টু দি পাওয়ার 5 প্লাস 0.5x
প্লাস 3x স্কোয়ার প্লাস 0.2469x প্লাস 1.232 ইকুয়ালস টু 0, এর রুট বের করো। তোর অবস্থা খারাপ হয়ে গেছে। তাহলে আমরা ছোটবেলা থেকে তো রুট বের করে জানি যে কিভাবে বের করতে হয়, বাট আমরা 4 ডিগ্রির ওপরে কোন ইকুয়েশনের রুট বের করা শিখিনি, বা আমরা এমন কোন ইকুয়েশনের রুট বের করতে কমফোর্টেবল না যেই ইকুয়েশনের কোএফিসিয়েন্ট গুলো ইন্টিজার নয়, যেগুলো টিপিক্যালি রিয়েল নাম্বার। সাপোজ আমি তোকে যেটা বলি যে এক্স কিউব প্লাস রুট এক্স প্লাস 1 ইকুয়ালস টু 0, এর রুট বের কর, পারবি না তুই করতে, বিকজ সেই রুট টু নিয়ে কমফোর্টেবল না। তুই এখনো পর্যন্ত এমন কোন ইকুয়েশনের রুট বের করিসনি যার কোএফিসিয়েন্ট গুলো কি ইন্টিজার নয়। তুই টিপিক্যাল রিয়েল নাম্বার দিয়ে যদি দিয়ে দেয়, সাপোজ এটা তো ইরেশনাল নাম্বার না, ইরেশনাল বা রেশনাল নাম্বার দিয়ে যদি দিয়ে দেয়, তুই পারবি না সলভ করতে। তাহলে এই পার্টিকুলার ইকুয়েশনের রুট বের করার জন্য আমরা কার হেল্প নেব? নিউমেরিক্যাল অ্যানালিসিসের হেল্প নেব। তো নিউমেরিক্যাল অ্যানালিসিসের আরেকটা ব্রাঞ্চ আছে, হাউ টু ফাইন্ড রুটস অফ অ্যালজেব্রিক এন্ড ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন। কাকে অ্যালজেব্রিক ইকুয়েশন বলে, কাকে ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন বলে, সব ডিসকাস করবো, চিন্তা করার দরকার নেই। তাহলে কোন কোন পার্টিকুলার জায়গাতে আমাদের নিউমেরিক্যাল অ্যানালিসিসটা কাজে লাগছে ওটা ভালো করে বোঝার চেষ্টা কর। আরো আমাদের প্রবলেম আছে দেখবি। সাপোজ তোকে বললাম যে এই পার্টিকুলার ম্যাট্রিক্সের ইনভার্স বের কর, পারবি তো? কি করে করবি বল? অ্যাডজয়েন্ট বের করবি বাই মডিউলাস করবি। এই ইনভার্স মানে কি? এটা যদি এ হয় তাহলে এ ম্যাট্রিক্সের ইনভার্স মানে কি বল? অ্যাডজয়েন্ট এ বাই মডিউলাস অফ এ না? এবার তোকে এরকমই একটা ম্যাট্রিক্স দিল, বাট সেই ম্যাট্রিক্সটা 3x3 ম্যাট্রিক্স না, 4x4 ম্যাট্রিক্স, আর তার সমস্ত এলিমেন্ট গুলো হচ্ছে টিপিক্যাল রিয়েল নাম্বার। এবার তোকে বললো যে এই ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্সটা বের করো, তোর অবস্থা খারাপ হয়ে যাবে। তাহলে ম্যাট্রিক্স ইনভার্সনের ক্ষেত্রেও আমাদের নিউমেরিক্যাল অ্যানালিসিস কাজে লাগে। সাপোজ আমি তোকে বললাম তুমি এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা সলভ কর, পারবি না। তাহলে আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশনের জন্য আমাদের নিউমেরিক্যাল অ্যানালিসিস কাজে লাগে। তাহলে যেই জায়গায় আমাদের টিপিক্যাল মেথড গুলো শেষ হয়ে যায়, যে কোনো ব্রাঞ্চের টিপিক্যাল মেথড, সে ইন্টিগ্রেশন বলো, ডিফারেন্সিয়েশন বলো, রুট ফাইন্ডিং বলো, আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশন বলো, সেই পার্টিকুলার জায়গা থেকে আমাদের নিউমেরিক্যাল অ্যানালিসিস ডেভেলপ হয়। ব্যাপারটা পুরোপুরি বোঝাতে বললাম কি বলার চেষ্টা করছি? ওকে, আচ্ছা তোরা আমাকে কোশ্চেন আনসার দে। আচ্ছা হ্যাঁ, একটা কোশ্চেন আনসার দে। তোরা কি এমন কোন ইকুয়েশন বলতে পারবি যার একের বেশি বা ইনফাইনাইট খানা রুট আছে? আচ্ছা আমাকে বল যে এমন একটা ইকুয়েশন বল যার ফাইনাইট খানা রুট আছে, যেমন এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6, তাই তো, ইকুয়ালস টু 0। এই রুট গুলো কি একটু বল বাবা, -2 -3। তোমাকে এমন একটা ইকুয়েশনের এক্সাম্পল দে যার ইনফাইনাইট খানা রুট আছে, জলদি বলো। ইনফাইনাইট খানা রুট আছে, হামজা বল। cos x ইকুয়ালস টু, বা বলছে sin x ইকুয়ালস টু 0, একই ব্যাপার। sin x ইকুয়ালস টু 0 রুটটা কি রে বল? x ইকুয়ালস টু n পাই না? কি রে জানিস তো নাকি? sin x ইকুয়ালস টু 0 মানে x ইকুয়ালস টু n পাই তো, আর এখানে n টা আমাদের কি রে? তাহলে হয়ে গেল তোমাদের এখানে ইনফাইনাইট খানা রুট। এমন একটা ইকুয়েশনের এক্সাম্পল দিতে পারবি যার কোনো রুটই নেই? বলো একটা ইকুয়েশনের এক্সাম্পল দে যার কোনো রুট নেই। বল বল, বলার চেষ্টা কর। দেখো কি বলি, e to the power x equals to 0 বা 1/x equals to 0। x এর মধ্যে তুই কোন একটা রিয়েল নাম্বার বসিয়ে মালটাকে 0 বানিয়ে দেখা, একমাত্র x এর জায়গায় যখন ইনফিনিটি বসবে তখন 0 আসবে। ইনফিনিটি কি রিয়েল নাম্বার? না। তাহলে এই পার্টিকুলার ইকুয়েশনের কোনো রুট নেই। তাহলে যেই ইকুয়েশনের ফাইনাইট খানা রুট থাকে, যেমন এই টাইপের ইকুয়েশন গুলো, তাদেরকে বলা হয় অ্যালজেব্রিক ইকুয়েশন। আমরা অ্যালজেব্রিক ইকুয়েশনের রুট বের করতে পারি। বাট যে ইকুয়েশনের ইনফাইনাইট খানা রুট থাকে বা নো রুট থাকে, তাদেরকে বলা হয় ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন। আমরা ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশনের রুট বের করা এই মুহূর্তে শিখিনি। তাহলে ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশনের রুট বের করার জন্য আমরা কোন মেথডের হেল্প নেব? আমরা নিউমেরিক্যাল অ্যানালিসিসের হেল্প নেব। তাহলে ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন তাদের বলা হয় যার ইনফাইনাইট খানা রুট আছে বা যার কোনো রুট নেই। যার রুট নেই তার তো ভাই রুট বের করার কোনো প্রশ্নই উঠছে না, তুই যেই মেথড ইউজ করে নে তুই রুট বের করতে পারবি না। বাট যেই সমস্ত ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশনের ইনফাইনাইট খানা রুট আছে, সেখান থেকে তো ভাই একটা রুট আমি বের করতে পারবো।
সেই রুটটা আমি নিউমেরিক্যাল অ্যানালিসিস মেথডের সাহায্যে বের করব। বিকজ আমি এখনো পর্যন্ত এমন কোন মেথড শিখিনি যেটা দিয়ে ইনফাইনাইট খানা রুট, মানে এমন কোন ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন আছে যার রুট বের করা যায়। আমরা এবার অ্যালজেব্রিক ইকুয়েশনের রুট বের করা কিন্তু শিখেছি, বা সেখানে আমরা কমফোর্টেবল। তাহলে নিউমেরিক্যাল অ্যানালিসিস আমাদের ম্যাথমেটিক্সের কোন কোন ব্রাঞ্চে কাজে লাগছে সেটা ভালো করে বুঝতে পারলি। এই প্রত্যেকটা টপিক যেগুলো বললাম সেগুলো হচ্ছে একটা একটা করে ইউনিট। প্রথমে যেটা বললাম হচ্ছে ইউনিট 1, সেকেন্ডে যেটা বললাম সেটা হচ্ছে ইউনিট 2, তারপর ইউনিট 3, 4, 5, 6। এই যতগুলো প্রবলেম বললাম সেই প্রত্যেকটা প্রবলেম নিয়ে এক একটা করে ইউনিট তৈরি হয়েছে। সেখান থেকে কোশ্চেন আসবে, তুই কোশ্চেন সলভ করবি, ফুল মার্কস পাবি, গল্প শেষ। ব্যাপারটা বোঝাতে পারলাম কি বলার চেষ্টা করছি? ওকে, খুব ভালো কথা। এবারে যতগুলো প্রবলেম আছে সেই প্রবলেমের সলিউশন বের করতে হবে তো ভাই, নাহলে তো হবে না। তাহলে যতগুলো প্রবলেম আছে এগুলো আমি নিউমেরিক্যাল অ্যানালিসিস মেথড দিয়ে সলভ করব। প্রত্যেকটা প্রবলেমের জন্য কিছু কিছু টুলস আমাদের কাজে লাগবে। যেমন ভাই আমি যদি এই পার্টিকুলার প্রবলেমটার দিকে আসি, এই যে প্রবলেমটা যেটা বলছিলাম, যে আমাকে যদি এক্স এর ভ্যালু এবং তার করসপন্ডিং এফ এক্স এর ভ্যালু দিয়ে দেয়, আর যদি বলে যে কোন ফাংশনটা এখানে কাজে লাগানো হয়েছে বলো, আমি তো বলতে পারবো না। তাহলে এই ফাংশনটা বলার জন্য আমার একটা ফর্মুলা দরকার, তাই তো নাকি? আরে ভাই কোন একটা ফর্মুলার সাহায্যে তো আমি এই ফাংশনটাকে ডেভেলপ করবো না। এবং সেই পার্টিকুলার ফর্মুলা বানানোর জন্য কিছু টুলস আমাদের কাজে লাগবে। টুলস বানানো ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, সেই টুলস গুলো নিয়ে আজকে আমরা কথাবার্তা বলবো। যেটা আমি তোকে যদি বলা হয়, তোরা বায়োম্যাথমেটিক্সে করেছিলি, সাপোজ সাপোজ একটা ভ্যারিয়েবল, বায়োম্যাথমেটিক্স গুলি মান, সাপোজ একটা ভ্যারিয়েবল, আমি তোকে যদি বলি যে তুমি এক্স এর রেট অফ চেঞ্জ বের কর। রেট অফ চেঞ্জ নাম শুনেছিস? ঠিক আছে, সাপোজ এক্স একটা ভ্যারিয়েবল, এক্সটা তো টি এর উপর ডিপেন্ডেন্ট, তুমি এক্স এর রেট অফ চেঞ্জ বের করো। তাহলে তুই এক্সটাকে কি করবি রে? টাইমের রেসপেক্টে, মানে টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করে দিবি না? তাহলে আমি তোকে রেট অফ চেঞ্জ বের করতে বলেছি, মানে তোর এই প্রবলেমের সলিউশন দরকার। তো তাহলে তুই প্রবলেমের সলিউশনটা বের করার জন্য কাকে ইউজ করলি? তুই ডেরিভেটিভ অপারেটরটাকে ইউজ করলি না? তুই এই টুলটা ইউজ করলি না? হ্যাঁ কিনা জলদি রেসপন্স কর। তাহলে তোকে যদি এই পার্টিকুলার ভেরিয়েবলের রেট অফ চেঞ্জ বের করতে হয়, তাহলে এই পার্টিকুলার প্রবলেমের সলিউশনের জন্য আমার একটা টুল লাগবে। সেই টুলটা এখানে কি ছিল বল? ডেরিভেটিভ ছিল। সেরকমই এই যে আমাদের নিউমেরিক্যাল অ্যানালিসিসের প্রবলেমগুলো আছে, এই প্রবলেমগুলো সলিউশনের জন্য কিছু ফর্মুলা আমাদের তৈরি করতে হবে। তো সেই ফর্মুলাগুলো বানানোর জন্য কিছু ম্যাথমেটিক্যাল টুল আমাদের কাছে লাগবে। বলতো ফর্মুলা বানানোর জন্য যে ম্যাথমেটিক্যাল টুলগুলো আমরা ইউজ করি সেই টুলগুলোকে কি বলা হয়? ফর্মুলাকে অপারেট করার জন্য আমরা যে ম্যাথমেটিক্যাল টুলগুলো ইউজ করি তাদেরকে কি বলা হয়? জলদি বলার চেষ্টা করো। তাদেরকে বলা হয় অপারেটর। যেমন এখানে যে আমি ডিফারেন্সিয়েশনের ইউজ করেছি না, এই ডিফারেন্সিয়েশনটা হচ্ছে কি একটা অপারেটর। আমাকে যদি পার্টিকুলার এই রিজিয়নের এরিয়া বের করতে বলে, আমি কোন অপারেটর ইউজ করবো বল? আমি ইন্টিগ্রেশন ইউজ করবো। সবাই জানে যে এরিয়া বের করতে গেলে আমাদের ইন্টিগ্রেশন ইউজ করতে হবে, এবং ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন ছাড়া কিন্তু আমরা আর কোনো অপারেটরের কথা জানি না। আমরা নিউমেরিক্যাল অ্যানালিসিসের জন্য কিছু কিছু অপারেটর এখন শিখবো, নতুন টাইপের অপারেটর, যেটা নিউমেরিক্যাল অ্যানালিসিসের যে ফর্মুলাগুলো আমরা তৈরি করব ডিফারেন্ট ডিফারেন্ট প্রবলেমে, সেই ফর্মুলাগুলো তৈরি করতে আমাদের সাহায্য করবে। আমি কি প্রত্যেককে বোঝাতে পারলাম? হ্যাঁ কি না একটু জলদি রেসপন্স কর। তাহলে এখন আমরা ফর্মুলাগুলো নিয়ে কাজ করার কথা ভাবছি না, সেই ফর্মুলাগুলো তৈরি করার জন্য যেই পার্টিকুলার ম্যাথমেটিক্যাল টুলগুলো দরকার, যেটাকে আমি অপারেটর বলছি, সেই অপারেটর গুলো নিয়ে আমরা ভাবছি। ঠিক আছে, তাই জন্য আমাদের নিউমেরিক্যাল অ্যানালিসিসের প্রথম চ্যাপ্টারের নাম হচ্ছে অপারেটর। এবং আমি যদি খুব ভুল না হই, তোরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখে নে, অপারেটর থেকে একটা 5 নম্বর আসে। 3টে থেকে ভাই 4টে ক্লাস লাগবে, 4টে ক্লাস লাগবেও না, 3টে ক্লাস লাগবে। 3টে ক্লাস করে একটা 5 নম্বর, এর থেকে ভালো অফার কিন্তু কোনো জায়গায় পাবি না। এটা বোঝা গেল পুরোপুরি কি বলার চেষ্টা করছি? এটা পুরোপুরি বোঝা গেল আমি কি বলার চেষ্টা করলাম? তাহলে ডেরিভেটিভ বল বা ইন্টিগ্রেশন বল, এগুলো কি অপারেটর। এবং আমরা যে এতদিন এতগুলো ফর্মুলা তৈরি করেছি, সেই ফর্মুলাগুলোতে ভাই যোগ বিয়োগ গুণ ভাগ এবং ডেরিভেটিভ ইন্টিগ্রেশন ছাড়া আর কোনো অপারেটর কাজে লাগেনি। তুই ভালো করে চেয়ে দেখ তো চারিপাশে ফর্মুলাগুলো, আর কিচ্ছু আমাদের কাজে লাগেনি। একটা ফর্মুলার নাম বল দেখি, বল বল। হ্যাঁ এ প্লাস, আচ্ছা আমি ও বলছি যে এ প্লাস বি হোল স্কয়ার, এ স্কয়ার প্লাস বি প্লাস বি স্কয়ার, এখন একটা যোগ বিয়োগ গুণ ভাগ কাজে লেগেছে, ভাগ কাজে লাগেনি, যোগ আর গুণ কাজে লেগেছে। আমি তোকে যদি বলি যে এরিয়া বের করার ফর্মুলা বল, ইন্টিগ্রেশন ওয়াই ডিএক্স, একটু মনে করে দেখ এরিয়া বের করার ফর্মুলা। ভলিউম বের করার ফর্মুলা ডবল ইন্টিগ্রেশন সাপোজ ফাংশন ডিএক্স ডিওয়াই বা জেড ডিএক্স ডিওয়াই।
তাই তো নাকি? তোরা তো মাল্টিপল ইন্টিগ্রেশনের চ্যাম্পিয়ন। করিসনি মাল্টিপল ইন্টিগ্রেশন? জ্যামে তো ছিল নাকি? জ্যামের জন্য করিসনি? ওরা ঝুমরি তালাই পাবলিক একদম। ও ওখানে পেছনে আমি একটা করে ফর্মুলা বলছি, ও বলছে এটা ছিল, ও বলছে হ্যাঁ ছিল ছিল ছিল। তারপর ওরা আবার নিজেদের মধ্যে কথা বলে সামনে আবার থাকে। আমি যেটা করে বলছি ফর্মুলা এটা ছিল, জানিস তো জানিস তো ছিল, এটা ছিল। এটা কোনো কথা বাবা? এই যে হ্যাঁ বলেছিলাম না ধরে নেবে আমাদের, আবার দেখো না। ওই তো এই জন্যই আসেন আমার ক্লাসে, হয় আমি খুব ঝেড়ে দিই বা ইয়ার্কি মেরে দিই, এই জন্য আসতে যান। আসবি ওর কাছে আসবি, মাথা ঠুকে দেবো। নেক্সট দিন না এসছো, কোনো না কোনো দিন তো ভাই দেখা হবে, মাথা ঢুকে দেবো। যাই বাদ দাও, বলে হাত দেখা হবেন, ঠিক বলেছ। ইস, এরকম তুই করতে পারলি বল? আমি আমি এত বাজে পড়াই। এইদিকে দেখা, এইদিকে দেখা, এই দেখা, এদের আছে দাঁড়া। তো আমাদের এরিয়া বা ভলিউম বের করার জন্য যে ফর্মুলা লাগে তাতে আমি কি করি বল? ভালো করে বল কি করি আমরা? ইন্টিগ্রেশন অপারেটর ইউজ করি। বায়োম্যাথমেটিক্সে এতগুলো ফর্মুলা তৈরি করেছি, কি লেগেছে? ডেরিভেটিভ লেগেছে। ডিফারেন্সিয়াল ইকুয়েশন তো ভাই, ওটা তো ডেরিভেটিভই লাগবে। তাহলে যতগুলো ফর্মুলা তৈরি করেছি বায়োম্যাথমেটিক্সে সব কটাতে ডেরিভেটিভ লেগেছে। তাহলে তুই চারিদিকে যে কোনো ফর্মুলা দেখ, সেগুলো যোগ বিয়োগ গুণ ভাগ আর ডেরিভেটিভ ইন্টিগ্রেশন ছাড়া আর কিচ্ছু কাজে লাগবে না। বাট আমাদের এই যে ফর্মুলাগুলো তৈরি করবো এখন নিউমেরিক্যাল অ্যানালিসিসে, ওর জন্য আমাদের কিছু নতুন অপারেটর কাজে লাগবে। সেই অপারেটর গুলো নিয়ে আজকে আমরা কথাবার্তা বলবো, ঠিক আছে? ওকে, তাহলে অপারেটর নিয়ে কথাবার্তা বলার আগে সবার আগে আমাদের কি জানতে হবে যে ভাই অপারেটরটা কি? ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশন তো হচ্ছে অপারেটরের এক্সাম্পল। অপারেটর জিনিসটা কি, ঠিক আছে? অপারেটরের কাজটা কি ভালো করে শুনবি। আমি তোকে যদি ডেরিভেটিভ আর ইন্টিগ্রেশনের কথাবার্তাই বলি, সাপোজ তুই, এটা তো অপারেটর বলছি না আমি, এটা এক্স স্কোয়ারের উপরে অপারেট করলে কি আসে? 2x আসে। তাহলে অপারেটর কি করছে? অপারেটর অ্যাকচুয়ালি কার উপরে অপারেট করছে বলতো? ভালো করে দেখ। এক্স স্কোয়ারের উপরে অপারেট করছে, বাট বাট অপারেট, এই ডেরিভেটিভ অপারেটর অ্যাকচুয়ালি কার উপর অপারেট করে? তোর আমার উপরে নিশ্চয়ই করবে না। কার উপরে অপারেট করে? ফাংশনের উপরে অপারেট করে না? এক্স দিয়ে তৈরি মাল মানে কি? ফাংশন তো ভাই, এক্স এর ফাংশন তো। তাহলে এই ডেরিভেটিভ বলো বা ইন্টিগ্রেশন বলো, এটা কার উপরে অপারেট করছে? এটা ফাংশনের উপরে অপারেট করছে। তাহলে ফাংশনের উপরে অপারেট করে নতুন কি দিচ্ছে না ভাই? আরেকটা ফাংশন দিচ্ছে না? ভালো করে শুনবি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট জায়গা এটা। তাহলে এই ডেরিভেটিভ যে অপারেটরটা আছে, ওর কাজটা কি? ওর কাজটা হচ্ছে সবসময় একটা ফাংশনের উপরে অপারেট করে। ফাংশনের উপরে অপারেট করে কি দেবে? আরেকটা নতুন ফাংশন দেবে। তাহলে বলতো এই ডেরিভেটিভটা যাকে আমি অপারেটর বলছি, এইটা অ্যাকচুয়ালি কি? একটা ম্যাপিং বা ফাংশন। এটা নিজে একটা ফাংশন। ফাংশনের কাজ কি? কারো একটা উপর অপারেট করে কোন একটা জিনিস দিয়ে দেওয়া, মানে কোন একটা প্রি ইমেজের উপরে অপারেট করে কি দেওয়া? ইমেজ দিয়ে দেওয়া। তাহলে এখানে ডেরিভেটিভ সেই কাজটাই করছে। ডেরিভেটিভটা এক্স স্কোয়ারের উপরে অপারেট করে কি দিচ্ছে? এক্স স্কোয়ারের এই ডেরিভেটিভের রেসপেক্টে ইমেজটা দিচ্ছে। তাহলে এই ডেরিভেটিভটা নিজে একটা ম্যাপিং বা তার অন্য নাম ফাংশন না? হ্যাঁ কি না জলদি রেসপন্স করো প্রত্যেকে। তাহলে ডেরিভেটিভ হচ্ছে একটা অপারেটর যেটা ফাংশনের উপর অপারেট করে নতুন একটা ফাংশন দেয়। এবং আমি দেখে বুঝতে পারলাম যে ভাই যাকে আমি অপারেটর অপারেটর বলে চলে যাচ্ছি, সে নিজে একটা ম্যাপিং বা ফাংশন। তাহলে অপারেটর কার উপর অপারেট করে? ফাংশনের উপর অপারেট করে। এবং অপারেটর নিজে কি? সে নিজেও একটা ফাংশন। আমি কি প্রত্যেককে বোঝাতে পারলাম? হ্যাঁ কি না একটু জলদি রেসপন্স করো। এবার আমাকে বল, ডেরিভেটিভ কি ডিসকন্টিনিউয়াস ফাংশনের উপরে অপারেট করতে পারে? এটা একটা লাখ টাকার কোশ্চেন, যা সব তো তোরা জ্ঞান দিয়ে এসেছিস, বল এটা। ডেরিভেটিভ কি ডিসকন্টিনিউয়াস ফাংশনের উপরে অপারেট করতে পারে? একটা ফাংশনের যদি ডেরিভেটিভ করা যায় মানে সেটা ডিফারেন্সিয়েবল, তাহলে সেটা কি ডিসকন্টিনিউয়াস হতে পারে? এই দেখো কিরকম কথাবার্তা বলছি, দেখো কেউ বুঝতেই পারলো না। একটা হামজা যেটা বললাম বুঝতে পারি কি বললাম? একটা ফাংশন কিন্তু ডেরিভেটিভ করতে পারছিস মানে সেটা ডিফারেন্সিয়েবল। তাহলে যদি সেটা ডিফারেন্সিয়েবল হয় তাহলে সেটা ডিসকন্টিনিউয়াস হতে পারে না। তাহলে ডেরিভেটিভ অপারেটরটা কার উপরে কাজ করে? কন্টিনিউয়াস ফাংশনের উপরে কাজ করে। এটা কি বোঝাতে পারলাম? হ্যাঁ কি না একটু জলদি রেসপন্স করবি। ইন্টিগ্রেশনটা ডিসকন্টিনিউয়াস ফাংশনের উপরে অপারেট করতে পারে? হ্যাঁ পারে। কেন? তোরা রাইমান ইন্টিগ্রেশন পড়ে আসিসনি? সেই রাইমান ইন্টিগ্রেশনে কি ছিল? রাইমান ইন্টিগ্রেশন কেন তৈরি হয়েছে? যে এতদিন নিউটনিয়ান ইন্টিগ্রেশনে আমি সবসময় কন্টিনিউয়াস ফাংশনের ইন্টিগ্রেশন করছিলাম।
রায়মান ইন্টিগ্রেশন প্রথম বললো যে খালি কন্টিনিউয়াস ফাংশনের উপরে করবো না, আমরা ডিসকন্টিনিউয়াস ফাংশনের উপরে ইন্টিগ্রেশনটা করতে পারি। তাহলে অপারেটর কিন্তু খালি শুধুমাত্র ভাবিস না যে খালি ওটা কন্টিনিউয়াস ফাংশনের উপরে অপারেট করতে পারে। বাট আমরা এখন যে অপারেটর নিয়ে কাজ করব, প্রত্যেকটা অপারেটর খালি কার উপরে কাজ করবে? ডেরিভেটিভের মতন তারা খালি কার উপরে কাজ করবে? তারা কন্টিনিউয়াস ফাংশনের উপরে কাজ করবে। আমরা এখানে এরকম অপারেটর নিয়ে কাজ করব না ইন্টিগ্রেশনের মতন যেটা ডিসকন্টিনিউয়াস ফাংশনের উপরে কাজ করে। আমরা এখানে সেই অপারেটর গুলো ডেভেলপ করার চেষ্টা করব বা সেই অপারেটর গুলো তৈরি করার চেষ্টা করব যারা অনলি কার উপরে কাজ করবে? বল, যারা অনলি কন্টিনিউয়াস ফাংশনের উপরে কাজ করবে। এটা পুরোপুরি বোঝাতে পারলাম? হ্যাঁ কিনা একটু জলদি রেসপন্স করো, ঠিক আছে? ওকে, এবার কে বলতে পারবে ম্যাপিং এবং অপারেটরের মধ্যে পার্থক্য? আগে আগে এটা বল যে অপারেটরের ম্যাপিংটা কি সেম? যেমন ডেরিভেটিভকে আমি অপারেটর বলছি, ডেরিভেটিভকে ম্যাপিং বলছি। তাহলে অপারেটর আর ম্যাপিং এর কথা কি সেম? এর অর্থ কি সেম? লিনিয়ার ম্যাপিং এবং লিনিয়ার অপারেটরের মধ্যে পার্থক্যটা কি বলো সবার আগে? এটা আসলে আমি বলেছিলাম ফিফথ সেমিস্টারে, না বলতে পারলে এক্ষুনি মেরে ফেলবো। অপারেটর এবং ম্যাপিংটা কি সেম? টি যদি একটা লিনিয়ার ম্যাপিং হয়, সাপোজ টি হচ্ছে একটা লিনিয়ার ম্যাপিং যার ডোমেনটা হচ্ছে ভি, কোডোমেনটা হচ্ছে ডব্লিউ, তাহলে এটা কি একটা লিনিয়ার অপারেটর হতে পারে? সমস্ত অপারেটর ম্যাপিং, ভালো করে শোন, সমস্ত অপারেটর ম্যাপিং বা সমস্ত ম্যাপিং অপারেটর নয়। কেন? বিকজ যদি কোনো ম্যাপিংকে অপারেটর হতে হয় তাহলে তার ডোমেন এবং কোডোমেনটাকে সেম হতে হবে। তাহলে যেই ম্যাপিং এর ডোমেন আর কোডোমেন সেম তারা কি অপারেটর। তাহলে যেই ম্যাপিং এর ডোমেন আর কোডোমেন সেম নয় তারা অপারেটর না, তারা জাস্ট ম্যাপিং। আমি কি প্রত্যেককে বোঝাতে পারি যে এই পার্টিকুলার জায়গাটা? তাহলে এখানে আমরা কি নিয়ে কথাবার্তা বলছি? আমরা অপারেটর নিয়ে কথাবার্তা বলছি। তাহলে অপারেটর মানেই ম্যাপিং না, অপারেটর হচ্ছে এমন একটা স্পেশাল টাইপের ম্যাপিং যার ডোমেন আর কোডোমেনটা কি বললাম বল? সেম। বোঝা গেছে পুরোপুরি কেসটা? কি বলি বাবা? হ্যাঁ এক্স্যাক্টলি, অটোমরফিজম মতো বলেছিলাম তো। অটোমরফিজম হচ্ছে একটা স্পেশাল টাইপের আইসোমরফিজম যার ডোমেন আর কোডোমেনটা সেম। ওখান থেকেই তো আমরা রিজেম্বল করতে পারি। আরে বাবা, গ্রুপ থিওরি এবং লিনিয়ার অ্যালজেব্রা তো পুরোপুরি সেম ভাবে চলে। গ্রুপ থিওরিরও কার্নেল আছে, লিনিয়ার অ্যালজেব্রারও কার্নেল আছে। কি রে নেই? গ্রুপ থিওরিতেও আমাদের না মানে আইডেন্টিটি এলিমেন্ট আছে, ওখানে আমাদের নাল ভেক্টর আছে। তাহলে পুরোপুরি রিজেম্বল। গ্রুপ থিওরিতে আমাদের হোমোমরফিজম আছে, ভেক্টর স্পেসে আমাদের হোমোমরফিজম আছে, সব কিছু সেম। গ্রুপ থিওরিতে আমাদের রেঞ্জ আছে, ওখানে আমাদের রেঞ্জ আছে, একদম ইচ এন্ড এভরি টপিক সেম। আর দুটোতে অ্যালজেব্রা, একটা অ্যাবস্ট্রাক্ট একটা লিনিয়ার, একদম সেম বলছি যে জিনিস। এবার বাদ দাও, অপারেটরের কি সাথে বলবি বলো? অপারেটরের সাথে তুমি বললে অটোমরফিজমের মিল আছে, কিন্তু দুটোই হ্যাঁ, কি একদম সেম? না না একদম সেম না, এদের ডেফিনেশনটা কাইন্ড অফ সেম, এদের প্রপার্টি গুলো অবশ্যই আলাদা। অটোমরফিজম মানে কি আইসোমরফিজম, তাই তো? এখানে আমাদের অপারেটর হচ্ছে আমাদের ম্যাপিং, মানে এদের টাইপটা সেম। ওখানে যেরকম ডোমেন আর কোডোমেন সেম হতো, এখানে ডোমেন আর কোডোমেনটা সেম হতে হচ্ছে, একই জিনিস না, একদমই একই জিনিস না। এই আসতে এলেক, হ্যালো এলেক। গ্রুপ থিওরিটির একটা কোশ্চেন ছিল কি একটা গ্রুপ অফ অর্ডার 39 a subgroup of order 3 and a subgroup of order 13 39 তো? হ্যাঁ 39 একটা সাবগ্রুপ হচ্ছে অফ অর্ডার 3 হুম, আর একটা সাবগ্রুপ হচ্ছে অর্ডার 13 সেটা তো থাকবেই, থাকবে সাবগ্রুপ, হ্যাঁ 13ও থাকবে। থাকবে দিদা করে কোশ্চেন করো কি থাকবে? হ্যাঁ না না এটা এটা বলে দিয়েছে কোশ্চেন থাকবে তো। ও কি বলেছে, মানে কি বলছে, অ্যাবিলিয়ন হবে কিনা? এরকম অ্যাবিলিয়ান সাইক্লিক কিছু একটা ছিল হ্যাঁ হ্যাঁ মানে কি ছিল এখানে গ্রুপটা? নট অ্যাবিলিয়ন, হ্যাঁ অ্যাবিলিয়ন, সাইক্লিক 39 অর্ডারের গ্রুপ, 3 অর্ডারের সাবগ্রুপ বলে দিয়েছে, 13 অর্ডারের সাবগ্রুপ বলে দিয়েছে, একটা একটা বলে দিয়েছে তো। এটা এইচ কে ধরে নেই, ঠিক আছে? ওকে, তাহলে তাহলে জিটা হয়ে যাবে আইসোমরফিক টু এইচ ক্রস কে, সাইক্লিক হয়ে যাবে এটা। সাইক্লিক কেন বলতো? 3 আর 13, এই চুপ কর, এটা ইন্টারনাল ডিরেক্ট প্রোডাক্টের সমস্ত কন্ডিশন স্যাটিসফাই করে যাবে। তাহলে যদি জিটা যদি ইন্টারনাল ডিরেক্ট প্রোডাক্ট অফ এইচ এন্ড কে হয়, মানে জিটা হচ্ছে আইসোমরফিক টু এইচ ক্রস কে। এবার এইচ আর কে দুজনেই সাইক্লিক, তাহলে এইচ ক্রস কেটাও সাইক্লিক, তাহলে জি হচ্ছে সাইক্লিক। হুল্লে হুল্লাড়ে হুল্লে। আমরা আমরা একটু করি, সাপোজ ভাট করে পারবো না, সবসময় অসম্মান হয়ে যাবে তো ওটা। আবার কি বলছি বল, আমি পারবো, আরে পারবো আমি, দাঁড়া না। জি ভাই, জি বল, কি বলছিস? আরে বল বল, আমি পারবো, চিন্তা করিস না।
বল জি বাই জি কি ছিল, তুই তোর তো মনে আছে? আর বলছি আমি অ্যাটেন্ডই করিনি এটা। কার্নালের মধ্যে কোনো অ্যানিমেটেড ইভেন্ট থাকবে ধরো। কানাডার মধ্যে কি ছিল? আমার কোশ্চেনটা একবার পাঠাস, ঠিক আছে? ভালো কোশ্চেন, মনে নেই তোর কোশ্চেনটা? গ্রুপের কোশ্চেন নিয়ে সোজা গ্রুপের কোশ্চেন সোজা থাকবে, গ্রুপ করে, তিনটা কোশ্চেন গ্রুপে তাই না? এই যা আসছে, চুপ কর, চুপ কর, এই চুপ কর, হোল্ড হোল্ড। এবার অপারেটরের ডেফিনেশন লেখাও, ঠিক আছে? ওকে, এবার কি বললাম? অপারেটরের ডোমেন আর কোডোমেন সেম হয়, এবং অপারেটর কার উপরে কাজ করবে? আমাদের যে অপারেটর নিয়ে কাজ করছি আমরা, সব কন্টিনিউয়াস ফাংশনের উপর কাজ করবে। তাহলে লেট ডেফিনেশনটা ভালো করে, লেট ক্যাপিটাল ডি বি দা সেট অফ all real valued set of all real valued continuous function. Let D be the set of all real valued continuous function. মানে ডি সেটের মধ্যে কি আছে? ডি সেটের মধ্যে পৃথিবীর সমস্ত রিয়েল ভ্যালুড কন্টিনিউয়াস ফাংশন। আচ্ছা বলতে পারবা রিয়েল ভ্যালুড মানে কি? যেই ফাংশনটা অলওয়েজ ভ্যালুটা কি দেবে? রিয়েল নাম্বার দেবে। সেই ফাংশনে এক্স এর জায়গায় তুই যা খুশি দিয়ে বসা, ভাই তুই অবশ্যই ইমেজটা কিভাবে রিয়েল নাম্বার পাবি। এদেরকে রিয়েল ভ্যালুড কন্টিনিউয়াস ফাংশন বলে। তাহলে ডি বি দ্য সেট অফ রিয়েল ভ্যালুড কন্টিনিউয়াস ফাংশন, দেন a mapping capital A such that D to D is said to be an operator if, ভালো করে শোন, তাহলে এটাকে যে ডোমেনটাও ডি কোডোমেনটাও ডি, এটাকে আমি একটা অপারেটর বলবো if a f of x equals to gx for all f of x belongs to D and gx belongs to D. এটার মানেটা ভালো করে বুঝিস। আমি এটাকে তখনই, এটার ডোমেনটাও ডি কোডোমেনটাও ডি, তখনই আমরা অপারেটর বলবো যদি এটা ডোমেনের কোনো একটা এলিমেন্টের উপরে, এই এফএক্সটা কি ভাই ডি এর মধ্যে কারা আছে? তুই আমি তো নেই। ডি এর মধ্যে কারা আছে? অবস্থা পৃথিবীর সমস্ত রিয়েল কন্টিনিউয়াস ফাংশনরা আছে। তাহলে সেখান থেকে আমরা একটা ফাংশন তুলেছি এফএক্স। তাহলে এটা এফএক্স এর উপরে অপারেট করে যেটা দিচ্ছে, ওটাও যদি ডি এর মধ্যে থাকে, তখনই আমি এটাকে অপারেটর বলবো। তো ভাই অপারেটর হচ্ছে এমন একটা ম্যাপিং যেটা একটা কন্টিনিউয়াস ম্যাপিং এর ফাংশনের উপরে কাজ করে কি দেবে? আরেকটা কন্টিনিউয়াস ফাংশন দেবে। তাহলে এটাকে আমি তখনই অপারেটর বলবো যদি এটা এফএক্স এর উপরে অপারেট করে এবং আলটিমেটলি যে ইমেজটা দেয় ওটাও যাতে ডি এর মধ্যেই থাকে। এটা পুরোপুরি বোঝা গেছে কি বলার চেষ্টা করলাম? খুব ভালো কথা। এবার এবার অপারেটর সবসময় লিনিয়ার হয়? একটা অপারেটর কি অলওয়েজ লিনিয়ার হবে? অপারেটর মানে এমন একটা ম্যাপিং যা ডোমেন আর কোডোমেন সেম, বাট অপারেটর কি অলওয়েজ লিনিয়ার হয়? যে ভাই ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন আর তো অপারেটর, এটা কিন্তু লিনিয়ার অপারেটর। কেন বলতো? আগে বল আমাকে লিনিয়ার অপারেটরের ডেফিনেশনটা কি, জলদি বলো আমাকে। কে বলবে যে একটা অপারেটরকে আমি কখন লিনিয়ার অপারেটর বলবো? মনে করে দেখ, যদি তুই ডোমেন থেকে দুখানা এলিমেন্ট তুলিস ভি1 আর ভি2, তাই তো, তাহলে টি অফ সি ভি1 প্লাস ভি2 কি হয়ে যাবে? জলদি বল, সি ইন্টু টি অফ ভি1 প্লাস টি অফ ভি2। তখনই আমি এই টি অপারেটরটাকে লিনিয়ার অপারেটর বলবো। তো হ্যাঁ কি না জলদি বলো? তোরা তো প্রত্যেকে জানিস, ঠিক আছে? ওকে, তাহলে এটা অপারেটর টি কে আমি তখনই লিনিয়ার অপারেটর বলবো যদি সেটা এই কন্ডিশনটা স্যাটিসফাই করে। ডোমেন থেকে আমি দুখানা ভেক্টর তুললাম ভি1 ভি2, তাহলে টি অফ সি ভি1 প্লাস ভি2 মানে সি ইন্টু টি অফ ভি1 প্লাস টি অফ ভি2। দেখ তো ডিফারেন্সিয়েশনটা সেম কন্ডিশনটা স্যাটিসফাই করে কিনা? হ্যাঁ অবশ্যই করবে। তুই যদি সি ভি1 প্লাস ভি2, মানে তুই যদি টি এর জায়গায় ডেরিভেটিভ সিম্বলটা নিয়ে নিস, ছোটবেলায় আমরা ডেরিভেটিভে কি শিখেছি বল? যে কনস্ট্যান্টটা বাইরে বেরিয়ে যায়, ডিডিএক্স অফ ভি2 না?
তাহলে ডেরিভেটিভটাও পুরোপুরি সেম, এই যে আমাদের লিনিয়ার অপারেটর আছে তার কন্ডিশনটাই স্যাটিসফাই করলো না? মনে হচ্ছে না যেখানে টি এর জায়গায় ডিডিএক্স বসে গেছে? তাহলে ডেরিভেটিভ বলো বা ইন্টিগ্রেশন বলো, এটা কিন্তু প্রত্যেকে কি লিনিয়ার অপারেটর। বাট তোর কি এমন কোন চেনা অপারেটর আছে যেটা লিনিয়ার নয়, যেটা এই কন্ডিশনটা স্যাটিসফাই করে না? অনলাইন বলতে পারবি? জলদি বলবি। তাহলে আমাদের লিনিয়ার অপারেটর এই পার্টিকুলার টপিকটা এলো কেন? যদি সব অপারেটর লিনিয়ার হয় তাহলে তো লিনিয়ার অপারেটর বলে আলাদা করে কিছু বলার দরকার নেই। তার মানে এমন কিছু অপারেটর আছে যেটা লিনিয়ার নয়, মানে এমন কিছু ম্যাপিং আছে যার ডোমেন আর কোডোমেনটা তো সেম, বাট সেটা লিনিয়ার অপারেটর নয়। এরকম কিছু যদি এক্সাম্পল দিতে পারবি আমাকে? ভুরি ভুরি আছে, বল না। কি রে হামজা, বলার চেষ্টা করে একটু। এমন একটা অপারেটরের ডেফিনেশন দেয় যেটা লিনিয়ার না। অপারেটর মানে একটা ম্যাপিং যার ডোমেন আর কোডোমেনটা সেম। এমন কিছু যদি আমাকে অপারেটরের ডেফিনেশন দেয় যেটা লিনিয়ার না, এই বলতে পারছি না কি ব্যাপার রে, কেন এরকম হচ্ছে, কেন কি হয়েছে, মন খারাপ নাকি? মানে হাজারটা বানিয়ে দেবো এরকম। ডোমেন আর নিলাম, কোডোমেনও আর নিলাম, এটা অপারেটর হলো তো? ডোমেন আর কোডোমেন সেম মানে অপারেটর হলো তো? আমি টিএক্স ইকুয়ালস টু এক্স স্কোয়ার নিয়ে নিলাম, এটাকে তুই লিনিয়ারের কন্ডিশন স্যাটিসফাই করছে কিনা চেক করে দেখ ভাই। টি অফ সি এক্স ওয়ান প্লাস এক্স টু, এটা মানে কি হবে বল? এটা সি এক্স ওয়ান প্লাস এক্স টু তার হোল স্কোয়ার হয়ে যাবে না? এটা মানে কি সি ইন্টু টি অফ এক্স ওয়ান প্লাস টি অফ এক্স টু হবে কি রে? আরে বাবা এটা মানে কি? এটা মানে কত হচ্ছে? সি ইন্টু এক্স ওয়ান স্কোয়ার প্লাস এক্স টু স্কোয়ার। ভাই এটা মানে এটা হলে তাহলেই তো বলতে পারবো না, এটা মানে যদি এটা হয় তাহলে তো বলতে পারবো না যে টি অফ সি এক্স ওয়ান প্লাস এক্স টু মানে সি ইন্টু টি অফ এক্স ওয়ান প্লাস টি অফ এক্স টু। বাট এটা মানে কি এটা হচ্ছে? তাহলে এটা কিন্তু অপারেটর, বাট এটা কি লিনিয়ার না। তাহলে সমস্ত অপারেটর কি ভাই লিনিয়ার হয় না। বাট আমরা যে অপারেটর গুলো নিয়ে কাজ করবো নিউমেরিক্যাল অ্যানালিসিসে সব ভাই লিনিয়ার, ওটা নিয়ে চিন্তা করার দরকার নেই। ব্যাপারটা বোঝাতে পারলাম পুরোপুরি কি বলতে চেষ্টা করছি? তাহলে আমরা এখানে আলাদা একটা সেগমেন্ট বানাচ্ছি, এটা তো অপারেটরের ডেফিনেশন গেল, আলাদা সেগমেন্ট বানাচ্ছি। লিখে নে, হিয়ার A is said to be, here A is said to be linear if A of C f of x, sorry f1x let plus f2x equals to C into A f1x plus A f2x। এটা বোঝা গেল পুরোপুরি? পাশে লিখে দিচ্ছি ফর অল f1x belongs to কি হবে জলদি বল? এই f1x f2x আমরা কোথা থেকে নিয়েছি বল? ডি থেকে, তাই তো? এ ডোমেনটা কি ডি, তো যার মধ্যে পৃথিবীর সমস্ত কন্টিনিউয়াস ফাংশন আছে। ফর অল f1x, f2x belongs to D। পাচ্ছে ফর অল C belongs to রিয়েল নাম্বার। অবশ্যই। কেন আমি সিটাকে রিয়েল নাম্বার বলছি না এই জলদি বলে? স্কেলার, সিটা স্কেলার তো। স্কেলার কোথা থেকে না হয়? ভেক্টর স্পেসের ফিল্ড থেকে না হয় না? তাহলে এই পার্টিকুলার ভেক্টর স্পেসের ফিল্ডটা কি রিয়েল নাম্বার তো? পৃথিবীর সমস্ত রিয়েল ভ্যালুড কন্টিনিউয়াস ফাংশন। একটা ফাংশনকে যদি রিয়েল ভ্যালুড বানাতে হয় তাহলে তার জন্য রিয়েল নাম্বার দরকার। তো ভাই বানানোর জন্য দেখ কোএফিসিয়েন্ট গুলো আমি কি নিয়েছি রিয়েল নাম্বার নিয়েছি তো। যদি এই ফাংশনের ডেফিনেশনটাকে আমি আই এক্স স্কোয়ার প্লাস 2ix করতাম, এটা কি রিয়েল ভ্যালুড হতো? তুই যা খুশি তাই বসা এখানে, রিয়েল নাম্বার যদি আমাকে বলিস। তাহলে রিয়েল ভ্যালুড ফাংশন কে তৈরি করে? রিয়েল নাম্বার তৈরি করে তো। ভাই এক্স নিয়ে তো আমার কোনো যায় আসছে না, এক্স তো রিয়েল নাম্বার এমনিতেই। তাহলে এর ভ্যালুটা রিয়েল নাম্বার হবে, সেটাকে ঠিক করে ওর কোএফিসিয়েন্টস গুলো ঠিক করে, ফাংশনের যে ডেফিনেশনটা আছে তার কোএফিসিয়েন্টস গুলো ঠিক করে। তাহলে কোএফিসিয়েন্ট গুলো আমি কোথা থেকে নিই বল? ভেক্টর স্পেসের ফিল্ড থেকে নিই। তাহলে এখানে ফিল্ডটা আমাদের কি রিয়েল নাম্বার, বিকজ রিয়েল ভ্যালুড কন্টিনিউয়াস ফাংশন দিয়ে আমরা সেটটাকে তৈরি করেছি। ঠিক আছে, এটা বোঝা গেছে পুরোপুরি কেসটা? এটা বোঝা গেল? সবাই কি বুঝতে পারলি? এবার বল এখানে এ কেন না হয়েছে? এ সাজ দ্যাট, অপারেটরকে আমি এ কেন বলছি নিজের বুদ্ধি করে বলার চেষ্টা কর। অপারেটরটাকে আমি এ কেন বললাম? বিকজ আমার নামটা এ দিয়ে স্টার্ট, তাই জন্য। ঠিক আছে, আর কোনো কারণ নেই। তুই অপারেটরকে যা খুশি তাই বলতে পারিস। এটা আমি রাহুল স্যারের থেকে কপি করেছি। রাহুল স্যার যখন আমাদের অপারেটর পড়াতো তখন অপারেটরের নাম দিত আর,
রাহুল স্যারের বই তো অপারেটরের নাম দেওয়া আছে দেখ আর, ঠিক আছে ওকে, সরি অপারেটর না, বি, বি ব্যানার্জির বিটা দিত, এখন মনে আছে আমার, যাই বাদ দে। তাহলে অপারেটরে তুই যে কোনো নাম দিতে পারিস, আমাদের সেই অপারেটরে কিন্তু সিম্বলও চেঞ্জ হয়ে যাবে এক্ষুনি, ঠিক আছে। অপারেটরের ডেফিনেশন বুঝতে পেরেছি, এর থেকে ইজি চ্যাপ্টার তোরা ফার্স্ট সেমিস্টার থেকে সিক্স সেমিস্টার দিয়ে কোনো জায়গায় পড়িস নি, এখান থেকে 5 নাম্বার আসে, বারবার করে বলছি এই চ্যাপ্টার এই অপরচুনিটি মিস করিস না, ঠিক আছে ওকে। এবার আমরা কিছু কিছু অপারেটরের ডেফিনেশন নিয়ে কথাবার্তা বলবো। হ্যালো, না বলুন, ও হ্যাঁ বলুন বলুন। আচ্ছা আচ্ছা আচ্ছা। হুম, হুম, হুম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আমি, আচ্ছা ঠিক আছে, ওকে না, আমাকে এসএমএস করে রাখতে বলুন, আমি এখন পড়াচ্ছি তো, ওকে একটা এসএমএস করে রাখতে বলুন, আমি ওকে ব্যাপারটা ব্যবস্থা করে দিচ্ছি, ঠিক আছে। না না ঠিক আছে, আমি দেখে নিচ্ছি, আমি তো অতটা মানে পাথর মানসিকতা না যে একবার পয়সা নিয়ে আবার নেবো। আমি দেখছি সেটা কি করা যায়, আমি সেটা দেখছি। না না বুঝতে পেরেছি বুঝতে পেরেছি, তুমি চিন্তা করবেন না, তোকে ব্যবস্থা করে দিচ্ছি, ঠিক আছে, হ্যাঁ ঠিক ঠিক আছে। আসতে এখানে কি রে ওই ও কি বলছে থার্ড ব্যাকেট হবে মানে কি, থার্ড ব্যাকেট বলতো কোথায় থার্ড ব্যাকেট রে? এখানে, এখানে দিয়েছি ওটা, সেকেন্ড ব্যাকেট দে ফার্স্ট ব্যাকেট দে যা খুশি না দে, কোনো না না, সমস্যা নেই। উপরে উপরে উপরে। ও যে ওপরে মানে এখানে, না না যায় আসে না, কোনো যায় আসে না ওটা, বাদ দাও। আচ্ছা 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 এই চুপ কর। এবার ফার্স্ট অপারেটর নিয়ে আমরা এসেছি এখানে, ঠিক আছে, ফার্স্ট অপারেটর। এবং এই যে প্রথম অপারেটর শেখাবো, এটাই আমাদের নিউমেরিক্যাল অ্যানালিসিসের লাস্ট অব্দি যতগুলো ফর্মুলা তৈরি হবে সমস্ত ফর্মুলাই একটা অপারেটরের কাজে লাগবে। এবার তোর উপরে তাহলে বাদ বাকি যদি তুমি 5টা শেখাবে, যদি আমি বলিনি আমি কটা শেখাবো, তাহলে এটা ছাড়া আরো 5টা অপারেটর আছে, তাহলে 5টা অপারেটর শিখে আমরা কি করবো, ওই যে বললাম 5 নাম্বার আছে এখান থেকে, তো আমাদের সব অপারেটর সম্বন্ধে জানতে হবে। বাট এই প্রথম অপারেটরের সম্বন্ধে কেন ভালো জানতে হবে, বিকজ এই অপারেটরটা দিয়েই যত যাবতীয় চ্যাপ্টারে এই পার্টিকুলার মানে সাবজেক্টের যতগুলো থিওরি তৈরি হবে সমস্ত এই চ্যাপ্টার এই পার্টিকুলার অপারেটর দিয়ে তৈরি হবে। তো প্রথম অপারেটরটা আমাদের কাছে বিভৎস লেভেলের ইম্পর্টেন্ট অপারেটর, বারবার করে বলছি কিন্তু মাথায় রাখবি এটা, ঠিক আছে ওকে, ভালো করে দেখ। অপারেটরের কাজটা কিন্তু কোনোদিন ভুলিস না, অপারেটরের কাজটা কি একটু বল আমাকে জলদি, অপারেটরের কাজটা কি বললাম বল, অপারেটরের কাজটা হচ্ছে একটা ফাংশনের উপরে অপারেট করে কি দেওয়া, নতুন একটা ফাংশন দেওয়া, ঠিক আছে ওকে। দেখ এবার একটু ফাংশন নিয়ে কথাবার্তা বলি, শুনবি ভালো করে একটু। আমাকে যদি বলে যেখানে এফএক্স ফাংশনটা ড্র করো, এভাবে ড্র করবো না, হ্যাঁ কিনা জলদি বলবি, ঠিক আছে ওকে। এবার বল এই যে ফাংশনের পিকচারটা আমি এঁকেছি সেটা আমি কার জন্য আঁকতে পেরেছি, এক্স এর ডিফারেন্ট ডিফারেন্ট পয়েন্টের জন্য এই হাইট গুলো পেয়ে পেয়েই আমি ফাংশনটাকে আঁকতে পেরেছি না ভাই, এখানে ভাই দেখ ভাই হাইট 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 হাইট, ঠিক আছে, বোঝা গেল পুরোপুরি কাজটা, খুব ভালো কথা কঙ্গো। এবার এই ফাংশনটা স্পেশালিটিটা ভালো করে দেখ। আচ্ছা কি আমির খান এসছে নাকি এখানে, এবার আমিরটা কে রে এখানে, ঠিক আছে। এবার দেখ এই চুপ করে, এবার এই পার্টিকুলার ফাংশনের উপরে আমি একটা অপারেটরকে অপারেট করাবো, এই এক্স অ্যাক্সিস এর উপরে আমি একটা পয়েন্ট নিয়ে নিচ্ছি, নাম দিচ্ছি এক্স, ঠিক আছে ওকে। আর এক্স থেকে এইচ ডিস্টেন্সে, কি বললাম, এক্স থেকে এইচ ডিস্টেন্সে আরেকটা পয়েন্ট নিয়ে নিচ্ছি এক্স প্লাস এইচ। এবার বলতো এই এক্স এর জন্য আমাদের এফ অফ এক্সটা কোনটা হবে, এক্স এর জন্য এই যে আমি কার্ভের হাইটটা পাচ্ছি ওটাই এফ অফ এক্স হবে না, আর এফ অফ এক্স প্লাস এইচ কোনটা হবে রে, এই এক্স প্লাস এইচ এর জন্য আমি যে কার্ভের হাইটটা পাচ্ছি ওটাই এফ অফ এক্স প্লাস এইচ হবে না, বোঝা গেল পুরোপুরি কেসটা, এনি প্রবলেম, নো প্রবলেম, খুব ভালো কথা। দাঁড়া
ঠিক আছে? এবার আমি তোকে যদি বলি যে এই দুখানা হাইটের মধ্যে ডিফারেন্সটা কত, ভালো করে শুনবি, এই দুখানা হাইটের মধ্যে ডিফারেন্সটা কত, ডিফারেন্স কিভাবে মাপবি না, তুই তুই এভাবে মাপবি না ডিফারেন্সটা, এটা আমাদের ডিফারেন্স না? হ্যাঁ কিনা জলদি বলবে, তাই তো? ওকে, তাহলে এক্স পয়েন্টে আমি ফাংশনের ভ্যালু বের করেছি এফ অফ এক্স, এক্স প্লাস এইচ পয়েন্টে আমি ফাংশনের ভ্যালু বের করেছি, কি এটা বল? এটা হচ্ছে এফ অফ এক্স প্লাস এইচ। আর এই যে আমি হাইটের ডিফারেন্সটা পেয়েছি, এটা মানে কি বলতো, এটা হচ্ছে আমাদের এফ অফ এক্স প্লাস এইচ, বল না, মাইনাস এফ এক্স। এই পার্টিকুলার ডিফারেন্সটা বের করতে যেই অপারেটর সাহায্য করে, আমরা এখন সেই অপারেটর নিয়ে কাজকর্ম করব। মানে এমন একটা অপারেটর আছে যাকে আমি ডিফাইন করছি, ডিনোট করছি এই সিম্বল দিয়ে, নামটা পরে বলবো, এক্ষুনি বলবো, চিন্তা করার দরকার নেই। তাহলে এই যে পার্টিকুলার অপারেটরের কথাটা আমি বলছি, সেই অপারেটরটা কি কাজ করে ভালো করে দেখ। এটা একটা ফাংশনের উপরে সবার আগে অপারেট করে, ফাংশনের উপরে অপারেট করে আলটিমেটলি রেজাল্টটা কি দিচ্ছে, রেজাল্টটা দিচ্ছে এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স। মানে এই পার্টিকুলার ডেল অপারেটর, যেটা তোরা ছোটবেলা থেকে ডেল বলিস, এই ডেলটা এফ এক্স এর উপরে অপারেট করে কি দিলো, এক্স পয়েন্ট থেকে ঠিক এই ডিসটেন্সে যে এক্স প্লাস এইচ নামক পয়েন্টটা আছে তার ফাংশনাল ভ্যালু, এবং এক্স পয়েন্টে যে ফাংশনাল ভ্যালুটা আছে ওর যে ডিফারেন্সটা আছে, সেই ডিফারেন্সটা এই অপারেটরের সাহায্যে আমরা পেয়ে যাচ্ছি। তাহলে এই অপারেটরের একটা নাম হতে পারে ডিফারেন্স অপারেটর, তো বিকজ এটা তো আলটিমেটলি ডিফারেন্স বের করতেই সাহায্য করেছে। হ্যাঁ কিনা জলদি রেসপন্স কর ভাই, অপারেটরের কাজ নিয়েই তো তার নাম বলা হয় না। যেমন ডেরিভেটিভ ফাংশনটাকে ভাঙতে সাহায্য করছে, ইন্টিগ্রেশন ফাংশনগুলোকে ইন্টিগ্রেট করতে সাহায্য করছে। সেভাবে এখানে এই পার্টিকুলার ফাংশনটা তো আলটিমেটলি যে ভ্যালুটা দিচ্ছে ওটা তো দুটো ফাংশনাল ডিফারেন্স। হ্যাঁ কিনা জলদি বল। তাহলে এই পার্টিকুলার ফাংশনটার একটা নাম হচ্ছে ডিফারেন্স অপারেটর। এবার খুব ভালো করে শুন, ডিফারেন্সটা না না না, ডিফারেন্সটা কোথায় গিয়ে দিচ্ছে, যেই পয়েন্টে আমি ফাংশনাল ভ্যালুর উপরে ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটর অ্যাপ্লাই করেছি, বা এই যে অপারেটর অ্যাপ্লাই করেছি, ওটা এই এক্স পয়েন্টটা থেকে এগিয়ে গিয়ে যে ফাংশনাল ভ্যালুটা তুই পেলি তার থেকে ডিফারেন্সটা দিচ্ছে না। মানে এক্স পয়েন্ট থেকে ফরওয়ার্ডে গিয়ে আমি যে এক্স প্লাস এইচ পয়েন্টটা পেলাম, তার যে ফাংশনাল ভ্যালুটা আছে সেটা মাইনাস এফ অফ এক্স, এর ডিফারেন্সটা দিয়েছে। তো ও তো ব্যাকে এসে ডিফারেন্সটা দেয়নি, ও এগিয়ে গিয়ে ডিফারেন্সটা দিয়েছে। দ্যাটস ওয়াই এই পার্টিকুলার অপারেটরের ফুল নাম হচ্ছে ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটর। তার মানে তোরা বলবি যে তার মানে ডেফিনেটলি একটা অপারেটর আছে যার নাম কি ব্যাকওয়ার্ড ডিফারেন্স অপারেটর। হ্যাঁ তাই আছে। এটার নাম কেন ডিফারেন্স অপারেটর, বিকজ আলটিমেটলি যে ভ্যালুটা দিচ্ছে ওটা দুখানা ফাংশনাল ভ্যালু ডিফারেন্স, তো তাহলে ডিফারেন্স বের করতে হেল্প করছে বলে ডিফারেন্স অপারেটর, এবং এগিয়ে গিয়ে ডিফারেন্সটা দিচ্ছে বলে ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটর। এবং এটা আমাদের প্রথম থেকে লাস্ট অব্দি সব জায়গায় কাজে লাগবে। স্যার এটা ডিস্টেন্স ডিফারেন্স বলবো না হাইটের, এটা মানে মানে ডিস্টেন্সের তো না, হাইটেরই ডিফারেন্স, বাট আলটিমেটলি ডিফারেন্স তো, এবং এগিয়ে গিয়ে হাইটের ডিফারেন্সটা দিচ্ছে। দ্যাটস ওয়াই ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটর। মাথায় ঢুকলে পুরোপুরি কি বলেছে তোর, এই অনলাইন বলবি একটু, অনলাইনে পুরোপুরি মাথায় ঢুকেছে এটা, জলদি বলবে। সবার কাছে ক্লিয়ার হোয়াট ইজ ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটর? হেডিং করবি ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটর বলে, হেডিং করবে ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটর বলে, প্রপারলি লিখিয়ে দিচ্ছি। ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটর, ঠিক আছে? ওকে, ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটর। আচ্ছা এইভাবে লিখ, it is denoted by, it is denoted by del and is defined by del f of x equals to f of x plus h minus f of x for all fx belongs to d and h greater than 0 real number। বোঝা গেল পুরোপুরি কেসটা? এইচ গ্রেটার দেন 0 রিয়েল নাম্বার। ভাই এইচ যদি গ্রেটার দেন 0 না হয় তাহলে এগোবে কি করে, ফরওয়ার্ড কি করে বলতে পারছি? এইচটা গ্রেটার দেন 0 বলি তাই বলতে পারছি যে এক্স এর থেকে এক্স প্লাস এইচটা এগিয়ে গেছে। এইচ যদি লেস দেন 0 তাহলে তো বলতাম যে পিছিয়ে গেছে না। দ্যাটস এ ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটর, ঠিক আছে? ওকে, তাহলে আমাদের ডেল এফ এক্স ইকুয়ালস টু কি হবে, এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স। এইচ এখানে যে কোনো রিয়েল নাম্বার হতে পারে বাট পজিটিভ।
তো এটা হচ্ছে আমাদের ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটরের ডেফিনেশন। এবার সহজে কোশ্চেনটা আসবে, হোয়াট ইজ ব্যাকওয়ার্ড ডিফারেন্স অপারেটর? লেখো, হেডিং করবি এবার ব্যাকওয়ার্ড ডিফারেন্স অপারেটর বলে। এর নোট দিয়ে দেবো, চিন্তা নেই। আচ্ছা, এই বইটা কিন্তু অবশ্যই টেকনোওয়ার্ল্ড থেকে কিনে নিবি। টেকনোওয়ার্ল্ডের প্রমোশন করছি না, যে কোনো দোকান থেকে কিনতে পারো, খালি কেনো, ঠিক আছে? আমার বইটার অবস্থা খুব খারাপ হয়ে গেছে, বাট জেনারেলি যেহেতু ওদের পাবলিকেশন, তো ওদের কাছে স্টকটা থাকবে। অন্য দোকানে গেলে তুই স্টক হয়তো পাবি না। রাউসের বইটা অবশ্যই কিনে নিবি এটা। এটা কিন্তু বিভৎস বই, বারবার করে বলছি। সব কোশ্চেন এখান থেকেই করে, সব কোশ্চেন এখান থেকেই আসে। একদম চটি বই, দেখো চটি বই। সি প্রোগ্রামিং, আরে ভাই আছে সি প্রোগ্রামিং এখানে। এখানে সি প্রোগ্রামিং উইথ নিউমেরিক্যাল অ্যানালিসিস, থিওরি ফিওরি সব আছে, চিন্তা করিস না। আমাদের যেটা পড়াতো ওটাই নোট করে বানিয়ে দিয়েছে, ঠিক আছে? এটা দারুণ বই, এটা কিনে নাও, ঠিক আছে? পিডিএফ এর চক্করে যেও না, বইটা কিনবে। হ্যাভ সাম রেসপেক্ট, ঠিক আছে? পিডিএফ আমার কাছে আছে, দেবো না, স্যার দিতে বারণ করেছে, সিরিয়াসলি বলছি। তো কলেজে দিতে বলেছে, তার মানে লোকটা এখন কোনো যায় আসছে না, সব হয়ে গেছে। আমায় কিন্তু আগের বছর দিতে বারণ করেছিল। ওই তোমার কাছে তো অনেকে পড়ে, বইটার পিডিএফ টা দিও না, বইটা কিন্তু বিক্রি হবে না, ঠিক আছে? আর স্যার ঠিক আছে স্যার, একদমই না। আর স্যার নামটা একটু দেখাও, কেন পিডিএফ থেকে আলটিমেটলি পড়া হয় না, আমি এটুকু জানি। তার মানে এর মধ্যে যে আমার পিডিএফ থেকে পড়া হবে না, ঠিক আছে? এই বইয়ের পিডিএফ দেখে বইটা কিনে রাখিস, বইটাতে মার্ক করবো, তার সত্যি কথা বলতে নিউমেরিক্যাল আমি সেরকম পিডিএফ দেবো না। নিউমেরিক্যাল আমি বই থেকেই আলটিমেটলি পড়াবো, ঠিক আছে? ওরকম দেখবি না যে নিউমেরিক্যাল একদম হেভি, বাদ বাকি সমস্ত ডিএসসি পেপারের পিডিএফ থাকবে, হ্যাঁ একদম ফুল প্রুফ পিডিএফ ফার্স্ট টু লাস্ট, যেমন বায়োম্যাথমেটিক্স এর মতন। বাট এখানে কিন্তু পিডিএফ দেবো না, আমি বই থেকেই পড়াবো এটা। তোরা যদি পিডিএফ থেকে মার্ক করে নিস সেটা তোদের ব্যাপার, না হলে তোরা যদি লিখিস ক্লাস ওয়ার্কটা ভালো করে করবি, এবং বই থেকে আমি দাগ দিয়ে দেবো, ঠিক আছে? এই বইটাই আমি কিন্তু পড়াবো, আলাদা করে কোনো নোট কিন্তু আমি দেবো না, খালি 10 এর সলিউশন গুলো আমি আলাদা করে দেবো, সেটা পরের কথা। যেটা বলছিলাম, আচ্ছা এবার কি ব্যাকওয়ার্ড ডিফারেন্স অপারেটর লেখ। It is denoted by ঠিক আছে? ওকে, দেখ কি সিম্বল দিয়ে ডিনোট করছে, উল্টো, ফরওয়ার্ড ডিফারেন্সের উল্টো, ওটাই হচ্ছে আমাদের ব্যাকওয়ার্ড ডিফারেন্স অপারেটর। and is defined by এই ব্যাকওয়ার্ড ডিফারেন্স অপারেটর যদি এফএক্স এর উপর অপারেট করে, তাহলে পিছিয়ে গিয়ে ডিফারেন্সটা দেবে, তার মানে এটা হয়ে যাবে এফএক্স মাইনাস এফ এক্স মাইনাস এইচ। সবাই জানে, সবাই আলটিমেটলি জানে কি, যে এক্স থেকে আমি যদি পিছিয়ে যাই তাহলে এক্স মাইনাস এইচ আসবে, তাহলে এফ এক্স মাইনাস এফ এক্স মাইনাস এইচ করলে যেটা আসবে, ওটাই হচ্ছে আমাদের ব্যাকওয়ার্ড ডিফারেন্স অপারেটরের ভ্যালু। প্রত্যেকে বুঝতে পারলি এটা? এটা কি সবাই বুঝতে পেরেছিস? পাশে অবশ্যই লিখবি ফর অল এফ এক্স বিলংস টু, কি বললাম, ডি। আর বলতো ফর অল এইচটা আমাদের এখানে কি হবে, গ্রেটার দ্যান জিরো না লেস দ্যান জিরো? গ্রেটার দ্যান জিরোই থাকবে। এক্স মাইনাস এইচ যদি এক্স এর থেকে পিছিয়ে যেতে হয়, তাহলে এইচটাকে তো ভাই পজিটিভ থাকতে হবে। আরে হাই রে, এটা বুঝতে পেরেছিস তো? এইচ যদি পজিটিভ না হয়, তাহলে তো এক্স মাইনাস এইচটা এক্স এর থেকে ছোট হবে না, মানে তো পিছিয়ে যাবে না। তাই জন্য এইচটা এখানে টিপিক্যালি গ্রেটার দ্যান জিরো। এটা বোঝা গেল পুরোপুরি কেসটা? ঠিক আছে, বইতে এইচটাকে নন জিরো রিয়েল নাম্বার বলেছে, বাট তোরা নন জিরো রিয়েল নাম্বার লিখবি না, কেন? বিকজ আমি বলছি। বইতে এইচটাকে নন জিরো রিয়েল নাম্বার, রাহুল স্যারের বইতে বলেছে, কিছু কিছু বইতে আছে, বাট আমি একদম কোন বই থেকে বলছি, এটা হচ্ছে নিউমেরিক্যাল অ্যানালিসিসের বাইবেল। বাইবেল বুঝিস তো? সুভাষচন্দ্র বোসের বই, মানে ফ্রিডম ফাইটার না কিন্তু, ঠিক আছে? ওকে, সুভাষচন্দ্র বোস বলে আরেকটা রাইটার আছে নিউমেরিক্যাল অ্যানালিসিসের, রাহুল স্যার ওই বইটাকেই ফলো করে। রাহুল স্যার আবার ওই ওনার আইডিয়াটাকে বলে যে না ভুল ওটা, বাট আমি আমার স্যারের ব্যাপারটাই বলছি যে এটা আমার ঠিক খুব একটা পছন্দ না, যে ওখানে এইচটাকে নন জিরো রিয়েল নাম্বার লেখে, বিকজ আমি জিওমেট্রিতে বিশ্বাস করি। তো আলটিমেটলি আমি যখন বলছি যে এইচটা গ্রেটার দেন জিরো বিলংস টু রিয়েল নাম্বার, তো ওটাই আলটিমেটলি লিখবি। এবার তোদের যদি ডিফারেন্ট অপিনিয়ন থাকে সেটা আলাদা ব্যাপার, বাট আমি যেটা বলছি ওটা ফলো কর, ঠিক আছে? বিকজ তোকে এখানে ডেফিনেশন লিখতে দেবে না।
তোকে এটা থেকে অঙ্ক করতে দেবে, তার জন্য এইচটা গ্রেটার দ্যান 0 হলো নাকি লেস দ্যান 0 হলো নাকি ইকুয়াল টু 0 হলো কোনো ম্যাটার করে না, ঠিক আছে? ওকে, বাট আমি বলছি জিওমেট্রিটা এটাই বলছি তো, এইচ গ্রেটার দ্যান ডিগ্রি যাই বাদ দে। আচ্ছা, তাহলে স্যার ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটর বুঝতে পারলি, অ্যাজ ওয়েল অ্যাজ কি বুঝতে পারলি, ব্যাকওয়ার্ড ডিফারেন্স অপারেটর। এবার আরো একটা আমাদের অপারেটর আছে, ভালো করে শুনবি, তোর মনে হয় না, ভালো করে দেখ আস্তে, তোর মনে হয় না যে সাপোজ এটা এফএক্স, সাপোজ এটা এক্স, এটা হচ্ছে কি এক্স প্লাস এইচ, ঠিক আছে? ওকে, তাহলে এই হাইটটা হচ্ছে আমাদের এফ অফ এক্স প্লাস এইচ, আর এই হাইটটা আমাদের কি বল ভাই, এফ এক্স। এমন কোন অপারেটর তো হতেই পারে যেটা এফ এক্স এর উপরে অপারেট তো করলো, করে যেটা দেবে সেটা হচ্ছে এক্স প্লাস এইচ পয়েন্টে যে ফাংশনের ভ্যালুটা আছে ওটা। তাহলে অপারেট করছে এফ এক্স এর উপরে, ভালো করে শোন, অপারেট করছে এই হাইটটার উপরে, এই হাইটের উপর অপারেট করে কি করছে, হাইটটাকে বাড়িয়ে দিচ্ছে বা কমিয়ে দিচ্ছে। ভালো করে শোন কি বলার চেষ্টা করছি, যদি এইচ এর মানটা গ্রেটার দ্যান 0 হয় তাহলে এই পার্টিকুলার অপারেটরটা এফ এক্স এর উপরে অপারেট করে হাইটটা কি করবে, বাড়িয়ে দেবে। আর যদি এইচ এর মানটা লেস দ্যান 0 হয় তাহলে এই পার্টিকুলার অপারেটরটা এফ এক্স এর উপর অপারেট করে হাইটটাকে কি করবে, কমিয়ে দেবে। ব্যাপারটা বোঝাতে পারলাম কি বলার চেষ্টা করছি নাকি মাথার উপর দিয়ে গেল এটা? এটা কি পুরোপুরি ক্লিয়ার সবার কাছে? তাহলে আলটিমেটলি কি করছে, এই অপারেটরটা ফাংশনটার উপরে অপারেট করে ফাংশনটাকে একটা নতুন পয়েন্টে শিফট করছে না? তোর মনে হচ্ছে না যে এক্স পয়েন্টে হাইটটাকে এক্স প্লাস এইচ পয়েন্টের হাইটে শিফট করে দেওয়া হয়েছে এই অপারেটরের দ্বারা? দ্যাটস ওয়াই এই অপারেটরের নাম হচ্ছে শিফটিং অপারেটর বা শিফট অপারেটর, এবং এটা ডিনোট করা হয় ক্যাপিটাল ই দিয়ে। তাহলে শিফট অপারেটরের কাজ কি, একটা ফাংশনের ভ্যালুটাকে তার নেক্সট কোন পয়েন্টে ফাংশনের ভ্যালুতে শিফট করে দেওয়া। এক্স পয়েন্টে যে আমাদের ফাংশনটা আছে সেই ফাংশনটাকে এক্স প্লাস এইচ পয়েন্টে ফাংশনের হাইটে শিফট করে দেওয়াই হচ্ছে এই শিফটিং অপারেটরের কাজ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট অপারেটর, এটা বুঝতে পারলি পুরোপুরি? তাহলে হেডিং করবি এবার শিফট অপারেটর বলে, হেডিং করবি এবার পুরোপুরি শিফট অপারেটর বা শিফটিং অপারেটর বলে, শিফটিং অপারেটরই লেখ, ঠিক আছে? ওকে, লেখ, it is denoted by, it is denoted by capital E and is defined by, and is defined by E of fx, এটা fx এর উপরে অপারেট করে কি দিচ্ছে, f of x plus h দিচ্ছে, যেখানে h টা not equals to 0 রিয়েল নাম্বার। এখানে আমি টিপিক্যালি গ্রেটার দ্যান 0 বলবো না, বিকজ শিফটটা পেছনেও করতে পারে সামনেও করতে পারে, যায় আসে না, শিফট করছে বলছে তো। যদি বলতো এখানে ফরওয়ার্ড শিফট, এইচটাকে আমি কি বলতাম, গ্রেটার দ্যান 0 বলতাম। যদি বলতো ব্যাকওয়ার্ড শিফট, এইচটাকে আমি এখানে লেস দ্যান 0 বলতাম। বাট এখানে যদি খালি শিফটিং বলেছে তাহলে এটা এইচটা গ্রেটার দ্যান 0 হতে পারে, লেস দ্যান 0 হতে পারে, বাট 0 হবে না, এটা উনি ফর শিওর। এটা পুরোপুরি বোঝা গেছে? অনিন্দ বলছে রিপিট করো, কোন জায়গাটা রিপিট করবো? এক্ষুনি তো ঢুকলি তার মানে দিকে আছে না, বোঝা গেছে? এটা ক্লিয়ার সবার কাছে? আচ্ছা, এবার খুব ভালো করে দেখ, এবার খুব ভালো করে দেখ। এবার যেভাবে ডেরিভেটিভে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ ছিল, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ ছিল, থার্ড অর্ডার ডেরিভেটিভ ছিল, মানে আমি বুঝতে পেরেছি যে অপারেটরে না ডিগ্রি থাকে। অপারেটরকে যদি আমি দুবার অপারেট করিয়ে দিই তাহলে অপারেটরের ডিগ্রি কি হয়ে যায়, 2 হয়ে যায়। 3বার অপারেট করলে ডিগ্রি হয় 3। যেভাবে ডেরিভেটিভ আমি যদি পরপর 3বার চালাই 3 ডিগ্রি মানে থার্ড অর্ডার তো ডেরিভেটিভ হয়ে যাবে। সেভাবেই এখানে যতগুলো অপারেটর আছে ভাবিস না যে সেটা খালি একবারই কোনো ফাংশনের উপরে অপারেট করা যায়। যেমন আমি তোকে এক্ষুনি এই শিফটিং অপারেটরটাকেই দুবার অপারেট করে দেখাবো। কিভাবে? ইফ ই স্কোয়ার, ই স্কোয়ার মানে কি, যে শিফটিং অপারেটরটা দুবার ইউজ হয়েছে, মানে ই অফ এফ এক্স না, এবার ই অফ এফ এক্স মানে কি, এফ অফ এক্স প্লাস এইচ, তাই না? এবার এফ অফ এক্স প্লাস এইচ এর উপরে যদি আবার শিফটিং অপারেটর কাজ করে, ভাই কি হবে, এটা এফ অফ এক্স প্লাস 2h হয়ে যাবে না? বুঝতে পারলি না? যখন ই এর পাওয়ার 1 ছিল তখন এইচ এর কোএফিসিয়েন্টও কি ছিল, 1 ছিল। ই অফ এফ এক্স মানে কি, এফ অফ এক্স প্লাস এইচ। তাহলে আমি যদি এখানে ই স্কোয়ার এফ এক্স করি, যদি আমি দুবার পর পর অপারেট করাই
তাহলে এফ অফ এক্স প্লাস এইচ এর উপরে আবার আমি শিফট করছি, তাহলে এক্স প্লাস এইচটা আরেকটা প্লাস এইচ হয়ে এক্স প্লাস টু এইচ হয়ে যাবে না? ঠিক আছে, ওকে। তাহলে এইভাবেই যদি আমি পরপর অপারেট করাতে পারি, দেন ই যদি পাওয়ার কে হয়ে যায়, যদি এফ এক্স এর উপরে অপারেট করে, তাহলে এটা এফ অফ এক্স প্লাস কে এইচ হয়ে যাবে না? প্যাটার্নটা ভালো করে বোঝার চেষ্টা কর একটু। এবার তোরা বলবি যে এখানে শিফটিং অপারেটর খালি ডিগ্রি টু ডিগ্রি টু ডিগ্রি কে হতে পারে কেন? আগে যদি তুমি ফরওয়ার্ড ডিফারেন্স ব্যাকওয়ার্ড ডিফারেন্স করালে ওরা কি হতে পারে না? অবশ্যই হতে পারে। আমি লিখিনি বলে কেন হবে না? অবশ্যই হতে পারে এখানে, নো চিন্তা। ব্যাপারটা পুরোপুরি বোঝাতে পারলাম কি বলার চেষ্টা করছি? এটা সবার কাছে ক্লিয়ার তো? খুব ভালো কথা, কঙ্গো। এবার এরপরে নেক্সট অপারেটর, তোরা এরকম অপারেটর পছন্দ করিস তো, যেটা ফাংশনের উপরে অপারেট করলো বাট ফাংশনটাকে কোনো চেঞ্জই করলো। কেন হয় না এরকম? তোরা ম্যাপিং কে চিনিস না, যেটাকে কনস্ট্যান্ট ম্যাপিং বলা হয়? একটু মনে করে দেখার চেষ্টা কর। আচ্ছা, তোরা এমন ফাংশনকে চিনিস তো যেখানে এক্স এর যে ভ্যালুটা তুই বসাবি সেটাই দেবে? হ্যাঁ কি না, জলদি রেসপন্স করো। এরকম ফাংশন গুলো জিনিস যেখানে এক্স এর ভ্যালু তুই যা বসাবি সেটাই তার ইমেজ হয়ে যাবে। এই ধরনের ফাংশনের নাম কি হয় রে? আইডেন্টিটি ফাংশন। ভালো করে শুনবি জিনিসটা। তাহলে এই এফটাকে আমি আইডেন্টিটি ম্যাপিং বা আইডেন্টিটি ফাংশন কেন বলছি? বিকজ এফ এর ভেতরে যা আছে ইমেজটাও তাই আছে। তাহলে এখানে আমি যে অপারেটরটার কথাবার্তা বলছি, জিজ্ঞাসা চিহ্ন আমি দিলাম, তার ভেতরেও যে আছে বাইরেও সে আছে, তাই না? তাহলে এই অপারেটরের নাম আইডেন্টিটি অপারেটরই হওয়া উচিত না? তোরা যেভাবে আইডেন্টিটি ম্যাপিং কে আইডেন্টিটি ম্যাপিং বলেছিলি, কেন বলেছিলি? বিকজ এই ম্যাপিং এর ভেতরে যে আছে সেটাই তার ইমেজ। তাহলে এখানে যে অপারেটরের কথাবার্তা বলছি সেও তো একই কাজ করছে, তার ভেতরে যে ফাংশনটা আছে ওই ফাংশনটাই তার ইমেজ। তাহলে এই অপারেটরের নামও আইডেন্টিটি অপারেটর হওয়া উচিত না? হ্যাঁ কি না, জলদি রেসপন্স করো। প্রত্যেকে বুঝতে পারলে আইডেন্টিটি ম্যাপিং এবং আইডেন্টিটি অপারেটরের মধ্যে সম্পর্কটা? খুব ভালো কথা। তাহলে হেডিং করবে এবার আইডেন্টিটি অপারেটর বলবে, হেডিং করবে এবার আইডেন্টিটি অপারেটর বলে। অনলাইন পুরো বুঝতে পারলি কেসটা নাকি? অনলাইন পুরোপুরি বুঝতে পারলি? অয়েন্দা ইটা স্ট্যাটিস্টিক্স এর মতন ছিল ভাই? স্ট্যাটিস্টিক্স আমি জানি না ভাই, আমার কোনো আইডিয়া নেই স্ট্যাটিস্টিক্স ব্যাপার স্যাপারে, ঠিক আছে? স্ট্যাটের ব্যাপারে আমার কোনো আইডিয়া নেই। ওটা এমন সাবজেক্ট যেটা আমি না কোনোদিন পড়তে চেয়েছি বা পড়তে পেরেছি, সোজা কথা বলতে। হ্যাঁ, মানে এটা প্রবলেম হয়ে গেছে, যেই স্যারের কাছে পড়েছিলাম সেই স্যার স্ট্যাটটা পড়াইনি, এটাই প্রবলেম। সিরিয়াসলি বলছি, মানে পুরোপুরি প্রবলেম হয়ে গেছে। আমি কোন স্যারের কাছে বলতে সেটা বলবো না, তবে ওই স্যার স্ট্যাটটা খালি নোটটা দিয়ে দিয়েছিল। আর 2015-16 সালে ভাই, তখন আমি ব্যাপারটা বলেছিলাম যে আমি এমন একটা ইয়ারে আমার প্রথমবার একটা টপিকে 20 নাম্বার ছেড়ে পরীক্ষা দিতে গেছি। মানে আমি সেদিন যে ভয়টা পেয়েছিলাম, মানে বাচ্চা মেয়ের মতন ভয় পাচ্ছিলাম একদম। বাচ্চা মেয়ের যেরকম ভয় পায়, কাঁপতে থাকে রাস্তায় কোনো বড় মানুষ দেখলে, আমি সেরকম পরীক্ষাটা ঢোকার সময় জয়পুরের কলেজে এখনো মনে আছে, আমি কাঁপছিলাম জাস্ট, মানে আমি খালি কাঁদতে পারিনি। বিকজ আমি ওই সব ব্যাপার নিয়ে খুব সেন্সিটিভ, মানে পড়াশোনা নিয়ে আমাকে দেখে মনে হয় যে আমি একটু কেওড়া টাইপের পাবলিক আছে, মানে পড়াশোনা নিয়ে কিন্তু বীভৎস সেন্সিটিভ। আমি মানে পছন্দ করি না কোনো জিনিস কোনো জায়গায় পরীক্ষা দিতে আনপ্রিপেয়ার্ড হয়ে যেতে। আর স্পেশালি ওটা আমার যখন পছন্দের সাবজেক্ট, এটা নিয়ে আমি সারা জীবন চলতে চাই। তো আমার খুব মানে কান্না পেয়ে গেছে। আর কি বলবো, আমি 50 নম্বরের মডিউল আছে, 30 নম্বর পড়ে গেছি প্রবাবিলিটি, আর 20 নম্বর ছিল হচ্ছে স্ট্যাটিস্টিক্স। আর প্রবাবিলিটি তো মানে আর কি বলবো, ডিস্ট্রিবিউশন 1 আর এক্সপেকটেশন 1 করেছি, ডিস্ট্রিবিউশন 2 এক্সপেকটেশন 2 করাইনি। আর তখন আমাদের কনভার্জেন্স অফ প্রবাবিলিটি ছিল না সিলেবাসে, তোদের নতুন এসছে তোদের এটা। তো আমি খালি ওইটুকুনি, আর ভাগ্য হলো যে কি অসীম ভাগ্য যে ডিস্ট্রিবিউশন টু এক্সপেকটেশন এখানে কোশ্চেন আসেনি। আর আসলেও আমি অশুদ্ধ করে চলে এসেছিলাম। তোরা দেখবি 2016 সালের কোশ্চেন, তোদের মধ্যে 10 ইয়ার্স তোরা আছে তোদের কাছে, 2016 সালের তুই কোশ্চেনটা খুলে দেখবি, ওখানে ডিস্ট্রিবিউশন টু আর এক্সপেকটেশন টু তুই যদি কেউ না করে যায় তাহলে সে পুরো অ্যান্সার করে আসতে পারবে অলরেডি। তো আমি 30ই পেয়েছিলাম। আর 20 নম্বর বন্ধু বলেছিল সাহায্য করে দেবে, বাট আমার দ্বারা হয়নি, কারণ আমি একটা পরীক্ষাতে টুকতে পছন্দ করি না, ম্যাথামেটিক্সের পরীক্ষাতে। তুই আমাকে কেমিস্ট্রির পরীক্ষাতে আমি ফাটিয়ে দেবো টুকে। আমি ম্যাথ পরীক্ষায় টুকতে মানে একটা হয় না জিনিসটা, যে যেটা আমি পছন্দ করি ওই শেখানোর চোটটা আমি করবো, ওটা আমার সব থেকে কাছের জায়গা। আমি আজ অব্দি ম্যাথামেটিক্সের কোনো পরীক্ষাতে, সিরিয়াসলি বলছি, অনার্সের এখনো পর্যন্ত অনার্সের কোনো পেপারে আমি কি ছুঁয়ে বলবো বল, ভগবান ওপরে আছে,
আমি কোনো পেপারে, ম্যাথামেটিক্সের কোনো পেপারে একটা লাইন বা একটা ওয়ার্ড কোনোদিন দেখিনি আজ অব্দি, কারণ আমার মনে হয় যে মালটা ভুল করছে। প্রচুর লোককে দেখিয়েছি, দেখিয়ে ফাটিয়ে দিয়েছি, বাট আমার সত্যি কথা বলতে নিজেই আমার পরীক্ষাতে টাইম চলে যেত, আমি কি লোকের দেখে টুকবো আর, ঠিক আছে। আর ভাই প্র্যাকটিস প্রচুর করতাম, প্রচুর প্র্যাকটিস করতাম, ওই একটা জায়গায় সিনসিয়ার ছিলাম। পরীক্ষার আগের থেকে এক মাস মতন, এক মাসের বেশি বন্ধু বান্ধবের সাথে কথা বলা বন্ধ। এই জিনিস তোরা করতে পারবি না, পারবি না, আইসোলেটেড হয়ে যাওয়া পারবি না। ওটা আমি 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 খুব ক্রুয়েল ভাবে আইসোলেটেড হয়ে যেতাম, ক্রুয়েল ভাবে। বন্ধু বান্ধব মানে খুব কাছের বন্ধু বান্ধব এক মাসের জন্য পুরো কথা বন্ধ, ঠিক আছে। তারপর সে বন্ধু বান্ধব ছেড়ে চলেও গেছে, সেটা পরের কথা। বাট এই এক মাস 15 দিনের জন্য আমার স্ট্রেস কেউ পাবে না, এই স্যাক্রিফাইস করতে পারবি না, আর করা উচিত না, কারণ সবার সব স্যাক্রিফাইস স্যুট করে না। কেউ যদি কথাবার্তা বলেও ভাই ভালো রেজাল্ট করতে পারে, তাহলে তার এটা করার দরকার নেই। বাট আমি জানতাম আমি পারবো না, আমি বয়ে যাওয়া ছেলে, আমি পারবো না। সবার আগে নিজেকে চিনতে হবে তো বস, আমি বয়ে যাওয়া ছেলে। আমায় যদি ভাই মস্তি দেয় লোকজন, ভাই বন্ধু বান্ধব, পরীক্ষার আগের দিন পর্যন্ত কেরানি করে বেড়াবো। তো আমি নিজেকে আমি চিনি, তো আমি জানি যে আমার উইক পয়েন্টটা কোন জায়গাতে আছে। তো উইক পয়েন্টে ভাই আমি কাউকে হাত দিতে দেবো না, গল্প ব্যাস শেষ। আর ভাগ্য ভালো ছিল তখন ভাই আমার স্মার্টফোন ছিল না, ওই কিপ্যাড ফোন আর কে কি করবে দেবে কেউ কিচ্ছু করতে পারবে না। তুই দে না ফেসবুকে ফটো, তুই যা না ঘুরতে, তুই দে না স্ট্যাটাস, আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে। কি ব্যাটারি খুলে দেখবো নাকি ফোন, ঘন্টা কেউ কিচ্ছু করতে পারবে না, সেটা আলাদা ব্যাপার। তো এইটা করেছিলাম, তো এটা তোর একটু পড়াশোনা নিয়ে একটু সেন্সিয়ার হয়ে যায়, সেন্সিটিভ হয়ে যায় একটু, লাইফে কিছু নিয়ে তো সেন্সিটিভ হবে, তাহলে তো হবে না, গল্প হয়ে যায় পুরো ব্যাপারটা। যে কথা যেটা বলছিলাম, হ্যাঁ কি বলছে, থার্ডটা পরীক্ষাটা ছিল তোমার, থার্ড সেমে, যেটা দিয়েছো মোটিভেশন, থার্ড সেমে হ্যাঁ কোনটা রে, যেটা সিরিয়াসলি ভাইরাল হচ্ছে, কোনটা বলতো ওই যে পড়াশোনা করলে ভালো বউ পাওয়া যাবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ। পড়াশোনা করলে তো ভালো বউ পাওয়া যাবে না, ভালো বউ বর আজকাল দিনে তো বড় তুই যতই সুন্দরী হও না কেন, ঠিক আছে, মেয়েদের ক্ষেত্রে বলছি, তুমি যতই সুন্দরী হও না, তুমি ঐশ্বর্য রায়, ঐশ্বর্য রায়ের অবস্থা খারাপ হয়ে গেছে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, তোমরা খুব ভালো করে জানো হয়তো, ঠিক আছে, ঐশ্বর্য রায় শেষ হয়ে গেছে, ওই বাড়িতে টিকতে পারছে না শাশুড়ির জন্য। হ্যাঁ, তাহলে এই এই যদি অত বড় জায়গায় শাশুড়ির প্রবলেম হয়, তাহলে তোরা তো নষ্টি ভাই, তোরা তো হবেই হবে। তুমি যে কোনো সুন্দরী হয়ে যাও না কেন, তোমার যদি ব্যাকবোন স্ট্রং না থাকে কিচ্ছু হবে না। আমি তোকে লিখে দিচ্ছি এটা, আজ থেকে 2 বছর আগের কথা বলছি। আমার রিসেন্টলি একটা বন্ধুর বাবা মারা গেছে, তার দিদি ছিল একটা, সেই দিদি টানা 10 বছর অত্যাচার সহ্য করেছে, হাজবেন্ডের মাল্টিপল অ্যাফেয়ার, শেষ, মানসিক দিক থেকে শেষ। কেন? সে কিচ্ছু করতো না। কিছুদিন আগে সিজিএল ক্র্যাক করে, ওর 40 বছর হয়নি বোধ, আমি এক্স্যাক্টলি কি পরীক্ষা জানি, কি এটা কি ট্যাক্স অফিসারের কি একটা পরীক্ষা আছে না, যাই হোক সেন্ট্রাল পরীক্ষা, আমি মনে করতে পারছি না এই মুহূর্তে, সেই ট্যাক্স অফিসের এর পরীক্ষাটাতে ক্র্যাক করে ফেলেছে, ইন্টারভিউ ক্র্যাক করে ফেলেছে, চাকরি পেয়ে গেছে। জামাইবাবু না এবং পরিবার না এভাবে চেঞ্জ, আমি না দেখে চিনতে পারছি না ওকে। কি হলো কেসটা, বলছে অমিত, বলছে ভাই সেটেল হয়ে গেছে সবকিছু। কি হলো ব্যাপারটা, তো জামাইবাবু তো 4-5টা গার্লফ্রেন্ড ছিল, বলে ভাই সব এখন চলে গেছে, এখন দিদি যেখানে যায় সেখানেই যায়। দেখ আলটিমেটলি কিন্তু ওদের মধ্যে কোনো ঠিক কিছু হবে না, আছে ওর মধ্যে ঠিক কিছু হবে না, বাট আলটিমেটলি আর ওকে অত্যাচারটা সহ্য করতে হবে না, বিকজ ও জানে যে এখনো চাইলে ও বাড়ি থেকে বেরিয়ে যেতে পারে, এবং সে ভয়টা আছে যে আমি বুড়ো বয়সে আমাকে কে করবে, ওই অ্যাফেয়ারই করবে, আমার খাবারটাকেও বানিয়ে দেবেন, ঠিক আছে। ওকে, তো গল্পটা হচ্ছে এটাই যে আজকালকার দিনে ভালো বউ তো পাবি না, বাদ দে, ভালো বড় পাওয়া যাবে না, পুরো গল্প হয়ে যাবে। তো পড়াশোনাটা করিস ভাই, কিছু না কিছু করতে হবে। এই আসে চুপ করে, স্ট্যাটাস দিয়ে দিচ্ছে বাচ্চা কাচ্চাগুলো, থার্ড সেমিস্টার না, আর লাফাতে হবে, দেখ দাদা আমাদের বললে না তুমি যে লাট ভালো গল্প বলতে, এমন করছিস যেন তো জানিস না সেটা, হ্যাঁ। এই এই বউটা বুটা, এই বউয়ের কেসটা, এই বরের কেসটা, মেয়েরা দেবে বরের কেসটা, ছেলেরা দেবে বউয়ের কেসটা। এই আবার দেখে যেটা ইট ইজ ডিনোটেড বাই, ইট ইজ ডিনোটেড বাই, এই চুপ কর, ইট ইজ ডিনোটেড বাই ক্যাপিটাল আই, আইডেন্টিটি অপারেটর তো, ক্যাপিটাল আই, and is defined by, and is defined by I of fx equals to কি হবে রে ভাই বল, fx, for all fx belongs to কি d,
এর আবার সেকেন্ড অর্ডার থার্ড অর্ডার করবি নাকি? বাট এর আবার কি সেকেন্ড অর্ডার থার্ড? যতবার অপারেট করবি ততবার তো একটাই রেজাল্ট দেবে না আলটিমেটলি। এই চারটে ডেফিনেশন থেকে একটা 2 নম্বরের কোশ্চেন চলে আসে। এই চারখানা ডেফিনেশন থেকে সিইউতে একটা 2 নম্বরের কোশ্চেন চলে এসেছে। সেই কোশ্চেনটা হচ্ছে, হেডিং করবি সিইউ বলে, prove that capital del মানে ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটর is equivalent to E minus I। 2 নাম্বার, ক্যাপিটাল ডেল ইকুয়ালস টু ক্যাপিটাল ডেল ইকুইভ্যালেন্ট টু E minus I। এবার তোরা বলবি এই ইকুইভ্যালেন্টের চক্করটা কি? ইকুইভ্যালেন্ট তুমি কেন নিচ্ছ? ইকুয়াল কেন না? ইকুয়াল আর ইকুইভ্যালেন্টের মধ্যে পার্থক্যটা কি? দুটো ডিফারেন্ট কালারের ছাতা আছে, দুখানা ছাতা ইকুয়াল না, তারা ইকুইভ্যালেন্ট বিকজ দুজনের কাজ সেম, দুজনের রেজাল্টটা সেম, বাট বিভিন্ন কারণে তারা কিন্তু ইকুয়াল না। ঠিক আছে, রং আলাদা, শেপ আলাদা, সব বাদ দাও। ঠিক আছে, ওকে। তো এখানে এই যে আমাদের অপারেটরটা আছে আর এই যে ই আর আই দিয়ে তৈরি হওয়া অপারেটরটা, তারা কিন্তু ডিফারেন্ট বিকজ ডান দিকের অপারেটরটা দুখানা অপারেটরের রেসপেক্টে তৈরি হয়েছে, আর বাঁ দিকের অপারেটরটা নিজে একটা এস্টাবলিশ অপারেটর। দুখানা স্ট্রাকচার চেহারা কিচ্ছু সেম না, বাট দুজনের কাজটা সেম। তাই জন্য দেখাতে বলেছে যে ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটর ইজ ইকুইভ্যালেন্ট টু ই মাইনাস আই। এবার কাজ সেম দেখাবো কিভাবে? কাজ সেম দেখানো চুটকির ব্যাপার। কি? আমি প্রথমে কোন একটা ফাংশন এফএক্স এর উপরে ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটর অ্যাপ্লাই করব, যা রেজাল্ট দেবে আমি যদি দেখাই যে সেই এফএক্স এর উপরে ই মাইনাস আইটা একসাথে অপারেট করো, সেম রেজাল্ট দিচ্ছে, মানে কাজ সেম না? আরে এদের কাজটা কি? ফাংশনের উপরে অপারেট করা। তাহলে ডেল্টাটা যদি এই ফরওয়ার্ড ডিফারেন্সটা যদি এফএক্স এর উপর অপারেট করে যা দেবে, ই মাইনাস আইটাও যদি এফএক্স এর উপর অপারেট করে সেম জিনিস দেয়, তার মানে দুজনের কাজ সেম, আর দুজনের কাজ সেম মানে তারা কি? ইকুইভ্যালেন্ট। বুঝতে পারলি? ঠিক আছে, তাহলে এইটুকুনি প্রমাণ করে দিলে তো 2 নম্বর তুই পেয়ে গেলি। তাহলে ওটাই আমি প্রমাণ করবো এখানে। হেডিং করবি, আচ্ছা হেডিং আনবো, অ্যান্সার আই let fx be a continuous function। নাও সবার আগে fx এর উপরে তুই ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটর অ্যাপ্লাই কর, কি হবে বল? বল ডেল অফ fx টা কি হবে বল? f of x plus h minus fx, আর e minus I তুই f of x এর উপর অপারেট করিস, কি দেবে জলদি বল? e minus I অপারেট করছে মানে কি? মানে ইটাও fx এর উপর অপারেট করছে, আবার মাইনাস দিয়ে আইটাও fx এর উপর অপারেট করছে, তাই না? ইটা অপারেট করছে আর মাইনাস আইটা fx এর উপর অপারেট করছে। শিফট অপারেটর fx এর উপর অপারেট করলে কি দেবে? f of x plus h, আর আইটা fx এর উপর করলে কি দেবে? তাহলে ডেল অপারেটরটা fx এর উপর করে যা রেজাল্ট দিয়েছে e মাইনাস আইটা একই রেজাল্ট দিয়েছে না? তাহলে বলতে পারি এখানে হিয়ার ডেল fx ইকুয়ালস টু e মাইনাস আই fx। তার মানে এখান থেকে বলতে পারি দ্যাট ইজ del is equivalent to e minus I। পাশে লিখবি অবশ্যই for all fx belongs to d। তাহলে del fx যদি equals to e minus I fx হয়ে যায়, for all fx belongs to d, তাহলে del is equivalent to কি বল ভাই? e minus। ঠিক আছে, এই কোশ্চেনটা কিন্তু এভাবেই দিয়েছে, এটা আবার ঘুরি ফুরি দেয়নি। এটা হচ্ছে প্রুফ দ্যাট del is equivalent to e minus I। 2 মার্কস। কোন একটা ইয়ারে আছে, ইয়ারটা আমি মেনশন করে দেবো, চিন্তা করার দরকার নেই। এটা বোঝা গেছে? এতটা অব্দি ক্লিয়ার তো? এরপরে আমাদের আরো কিন্তু 2 পিস অপারেটর আছে, বাট আজকে বাড়ি যায়। ঠিক আছে, হ্যাঁ ক্লিয়ার তো? সবাই জ্যাম জেলি পরীক্ষা দিয়ে এসছো তো, আজকের মতো বাড়ি যাও, নো চিন্তা। এইটুকুনি বুঝতে পেরেছো তো? এখানে বোঝার কিছু আছে? এবার কেউ যদি মনে করে যে এইটাই হচ্ছে নিউমেরিক্যাল অ্যানালিসিস, এরকমই ইজি থাকবে, টাটা।